স্পেশাল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক্সিমা অথবা ডার্মাটাইটিস। সো মাইসেলফ ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, ফাউন্ডার অফ হোয়াইট অ্যাপ্রন একাডেমি। আজকের ক্লাসে আমরা এক্সিমা কিংবা ডার্মাটাইটিসের যে কমন ভ্যারাইটিগুলো নিয়ে আমরা ডিল করি প্রতিনিয়ত চেম্বারে কিংবা হাসপাতালে, এবং যে জিনিসগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেশন কিংবা এক্সাম ওরিয়েন্টেড যে এক্সিমার টাইপগুলো বা ভ্যারাইটি নিয়ে আলোচনা করা, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি, এখানে একটা ছবি দেখতেছেন। এই ছবিটা হলো একটা ডার্মাটাইটিসের একটা একটা গড় বাঁধা একটা সাধারণ একটা ক্লিনিক্যাল একটা ছবি, যেটা দেখে আপনি প্রাথমিকভাবে অথবা অন স্পট ডায়াগনোসিস করতে পারেন যেটা একটা এক্সিমা। তো এই ছবিটা ভালো করে দেখলে দেখতে পারবেন যে এখানে একটা ইরাইটেমেটাস বেস দেখতে পারতেছেন, এখানে যে স্মল ছোটো ছোটো স্কেলস দেখতে পারতেছেন। অনেক সময় এখানে ক্রাস্ট ফর্মেশন হয়ে আছে, ঠিক আছে, এই যে ক্রাস্ট ফর্মেশন হয়ে আছে, এবং এখানে একটা ম্যাকুলো পেপুলার লেশন থাকে। এখানে আপনি যদি চুলকান বা আঙুলে যদি একটু চুলকান, এইভাবে চুলকানোর পর এখানে উজিং হবে, অর্থাৎ একটা কষানি বা একটা কষ টাইপের একটা জিনিস বের হবে। সো এরকম অনেক কিছু আছে যেগুলো দেখে আমরা এক্সিমার ডায়াগনোসিস করি। এটা অন স্পট ডায়াগনোসিস করা যায়, এটার জন্য আলাদা করে খুব একটা ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয় না। ভালো ক্লিনিক্যাল নলেজ থাকলে আপনি অন স্পট ডায়াগনোসিস করতে পারেন। এখন দেখেন, এই যে আমাদের এক্সিমা কিংবা ডার্মাটাইটিস, এটার একটা কমন ফিচার্স আছে পুরুরাইটাস, অর্থাৎ এখানে কিন্তু চুলকানি থাকে। তার মানে এক্সিমাতে চুলকানি হবেই। এখন সকল ধরনের এক্সিমাতে চুলকানি না হলেও ম্যাক্সিমাম আপনার যে ডার্মাটাইটিস সেখানে চুলকানি থাকে। কিছু কিছু টাইপস আছে যেখানে কোনো ইচিং থাকে না, বা পুরুরাইটাস না, নন পুরুরাইটাস। তো আমরা সেগুলো সম্পর্কে জানবো। তো ধরে নেন ওভারঅল এক্সিমার একটা মেইন ফিচার্স হলো অথবা একটা কার্ডিনাল ফিচার্স হলো পুরুরাইটাস এবং ইরাইথেমা। অর্থাৎ এখানে কীরকম হয়ে যাবে যে একটা ইরাইথেমেটাস বেস, মানে লাল একটা বেস পাবেন। এরপর আপনি প্যাপিউলস বা ভেসিকলস পাইতে পারেন। প্রাথমিক অবস্থায় একটা ভেসিকলস থাকবে, পরবর্তীতে সেটা রাপচার হয়ে সেখান থেকে আমার উজিং হইতে পারে, এবং সেটা আস্তে আস্তে সেটা কী হইতে পারে, ক্রাস্টে কনভার্ট হতে পারে। ক্রাস্টটা উঠে যায়, আস্তে আস্তে সেখানে স্কেলস হবে। স্কেলসের পরে সেখানে আরও ক্রনিক হয়ে গেলে সেখানে লাইকেনিফিকেশন হয়ে যাবে। লাইকেনিফিকেশনটা জিনিসটা হলো একটা থিকেন্ড একটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে। তার মানে পুরুরাইটাস শুরু হবে। এখানে যে এই সিমটমসগুলো দেখতেছেন একটার পর একটা এইভাবে একটা সিঙ্ক্রোনাইজ আগাইতে থাকে। অর্থাৎ প্রথমে পুরুরাইটাস, তারপর সেখানে চুলকানোর পরে ইরাইথেমা, তারপর সেখানে পেপিউলস বা ভেসিকলস অ্যাপিয়ার করে। ভেসিকলসগুলো বার্স্ট হওয়ার পরে সেখানে কি হয়, উজিং হয়। উজিংগুলো একটা হয়ে আর কি, ওখান থেকে যে আমাদের যে ডিসচার্জগুলো হয় সেগুলো একটার সাথে একটা হয়ে আমরা কী করে একটা ক্রাস্ট ফর্মেশন করে। ক্রাস্টগুলো আস্তে আস্তে সেখান থেকে স্কেলস তৈরি করে। স্কেলসটা একটার পর একটা লেয়ার তৈরি করে 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 আমার কি ওখানে লাইকেনিফিকেশন হয়, ঠিক আছে। অর্থাৎ ক্যারাটিনাইজেশন করতে 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 সেখানে লাইকেনিফিকেশন ডেভেলপ করে। এখন এক্সিমা এখন একটা সিঙ্গেল ডিজিজ না, এখানে যে মাল্টিপল জিনিস হয়, দেখেন এখানে অনেক ধরনের জিনিস নিয়ে কিন্তু আমার এক্সিমাটা ডেভেলপ করে আসলে। এখন এখানে একটা ছবি দেখতেছেন, এখানে আসলে বেশ কিছু ভ্যারাইটির একটা এক্সিমার ছবি দেওয়া আছে আর কি। তো আমরা এইগুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা নিচেই জানতে পারবো। এখন মেজর কিছু টাইপস এখানে একটু খেয়াল করেন। প্রথমত যেটা হলো খুব কমনলি আমরা পাই সেটা হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস। এরপরে ধরেন অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিভিন্ন ধরনের সাবস্টেন্সের প্রতি মানুষের অ্যালার্জিক রিয়াকশান ডেভেলপ করে। এটা ব্যক্তিভেদে ডিফারেন্ট করে, মানে ভ্যারি করে। দেখা যাবে যে এমন কোনো জিনিস আছে যেটা আমার শরীরে এক্সিমা করে না, কিন্তু আরেকজনের শরীরে এক্সিমা করে, অর্থাৎ সে ওই জিনিসটার প্রতি সেন্সিটিভ। এটা ব্যক্তি ওয়াইজ ডিফারেন্ট। তো সেটাকে আমরা বলি অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা কোনো ইরিটেন্ট সাবস্টেন্সের সংস্পর্শে গেলে এরকম জিনিসটা হয়। সেবোরিক ডার্মাটাইটিস, এটা হলো এক ধরনের ফাঙ্গাস দিয়ে হয়। তো সেটা কি করে, আমার যে সেবাম প্রডিউস করে যে গ্ল্যান্ডগুলো, সেইখানে যে আমার একটা সেবোরিক ডার্মাটাইটিস করে, ঠিক আছে। এরপরে নিউমুলার বা ডিসকট একটা কয়েন্ট শেপড ডার্মাটাইটিস বা এক্সিমা দেখতে পারি আমরা এখানে। এরপরে আছে দেখেন ডিসহাইড্রোটিক এক্সিমা বা পমফলিক্স, অর্থাৎ আঙুলের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো একদম মনে হয় যে ছোটো ছোটো ফোস্কার মতো পড়ে, সেগুলোকে আমরা বলি পমফলিক্স, ঠিক আছে। এরপর আছে ভেনাস বা স্টেসিস ডার্মাটাইটিস, এটা লোয়ার লিম্বের দিকে হয়। একটা নির্দিষ্ট একটা এরিয়া ধরে সেখানে স্টেসিস হওয়ার কারণে কি হয়, একটা জায়গা ধরে আমার এক্সিমা ডেভেলপ করে, ঠিক আছে। আরও একটা ভ্যারাইটি আছে অ্যাস্টিওটিক এক্সিমা, এবার লাইকেন সিম্পলিস ক্রনিকাস, লাইকেন বা এলএসসি, এটাও আমার একটা থিক অ্যান্ড একটা লেয়ার আমরা দেখতে পাই। এগুলোর কিছু বেসিক ক্লিনিক্যাল ছবি আমরা দেখলেই বুঝতে পারি আর কি। এখন ওভারঅল যে এক্সিমা, এই এক্সিমার আমার বিভিন্ন রকম ভ্যারাইটিস বা টাইপস বা স্টেজ আছে। এখন সেইখানে আমরা কী করি, অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক, তিন ধরনের স্টেজ। অর্থাৎ অ্যাকিউট জিনিসটা হলো আমার এটা জাস্ট কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে যে এক্সিমাটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি অ্যাকিউট। তো নর্মালি এটা 3 সপ্তাহের আগ পর্যন্ত যা হয় সেগুলোই আমার অ্যাকিউট থাকে। সাব অ্যাকিউট গেলে আসলে 1 সপ্তাহ পর থেকে 3 সপ্তাহের মধ্যে হইলে সেটাকে আমরা সাব অ্যাকিউট বলি, 3 সপ্তাহ পরে চলে গেলে সেটাকে আমরা বলি ক্রনিক এক্সিমা। এখন দেখেন অ্যাকিউট এক্সিমা, সাব অ্যাকিউট এক্সিমা, ক্রনিক এক্সিমা, এদের মধ্যে যে ক্লিনিক্যাল ফিচার্স আছে এই ফিচার্স দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন কোনটা অ্যাকিউট স্টেজ আছে, কোনটা সাব অ্যাকিউট স্টেজ আছে, কোনটা ক্রনিক স্টেজ আছে। তো দেখেন যেটা আমার অ্যাকিউট স্টেজ, এখানে একটা ছবি দেখলে বুঝবেন। তো অ্যাকিউট স্টেজ আমার কেমন আছে দেখেন, এই যেরকম ছোটো ছোটো স্ক্যাটার্ড ফর্মেশনে আছে এক একটা করে লেশন। আপনি যখন সাব অ্যাকিউটে যাবেন সেইগুলো দেখেন আস্তে আস্তে সেখানে যে ক্রাস্ট ফর্মেশন করতেছে কিংবা একটার সাথে একটা জিনিসে ক্রাস্ট হয়ে গেছে। আর ক্রনিকে গেলে দেখবেন যে এরকম বড় বড় একটা কী হয়ে গেছে, স্কেলসের মতো পাবেন এখানে। তো আমরা একটু খেয়াল করি
তাহলে অ্যাকিউট কন্ডিশনে প্রথমে কী হয়, যে এরকম একটা ছোটো ছোটো একটা জায়গায় কী হবে, ইরাইটম হবে, লাল হবে জায়গাটা। তারপর দেখেন এইখানে ছোটো ছোটো যে সাদার মতো একটা পার্লি অ্যাপিয়ারেন্স দেখতেছেন, এটা একটা ছোটো ছোটো নোডুলার মতো হয়েছে আর কি, একটা ইডিমাটাস ফর্মেশন করছে। সেখান থেকে একটা পেপুলস হবে, ভেসিকলস হবে, প্যাপুল হবে, তারপরে ভেসিকলস ফর্মেশন করবে, সেখানে ফ্লুইডে ইডিমাটাস হবে আর কি। এরপরে কী হবে, সেখানে ইন্টেন্স পুরুরাইটাস, প্রচণ্ড পরিমাণ চুলকানি থাকবে। অ্যাকিউট স্টেজে চুলকানিটা সবথেকে বেশি থাকে, যত ক্রনিকের দিকে যাবে চুলকানির পরিমাণ আস্তে আস্তে কমবে। এবং অ্যাকিউট স্টেজে আপনি উজিং পাবেন, উজিংটা আপনি অন্য কোনো স্টেজে পাবেন না। তার মানে চুলকানোর পরে যে কষানির মতো যে জিনিসটা বের হয়, একটা কষ বা একটা মানে গ্রিজি একটা সাবস্টেন্স বের হয়, ওইটাকে আমরা বলি উজিং। এই উজিংটা আপনি অ্যাকিউটে পাবেন। তার মানে এক্সিমাতে আপনি চুলকানোর পরে যদি ওই উজিং পান, তাহলে ধরে নেবেন এটা অ্যাকিউট কন্ডিশনে আছে। এরপরে যখনই সাব অ্যাকিউটে যাবে, উজিং আর থাকবে না, ক্রনিকে আরও থাকবে না। ক্রনিকে গেলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা ড্রাই, মানে একটা শুকনা। তার মানে একটা জিনিস সহজভাবে বোঝাইতে গেলে, আপনি যদি বোঝাইতে চাই আর কি, ধরেন কোনো একটা মাঠে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে জায়গাটা একটু নরম নরম ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকে, সেটা হলো অ্যাকিউট স্টেজ। সাব অ্যাকিউটে কী হবে, মানে পুরোপুরি একদম খরা কন্ডিশনেও যায় নাই, আবার একদম প্রাথমিক যেরকম ছিল আর কি কাদা কাদা, সেরকম না। আর যখন ক্রনিকে যাবে তখন দেখবেন যে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, অর্থাৎ চৈত্র মাসে দেখেন না মাটিগুলো ফেটে ফেটে চৌচির হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ওইটাকে হলো ক্রনিক স্টেজ। তাহলে এই জিনিসটা হলো বললাম একটা গড়বাধা কথা, যাতে বিষয়টা বুঝতে পারেন কোনটা কোন স্টেজ। এখন আমার যে অ্যাকিউট এক্সিমাতে এই যে ভেসিকলস থাকে এবং উজিং থাকবে, এইটা উজিং থাকলে আপনি ধরে নেবেন সেটা অ্যাকিউটে আছে। আর লাইকেনিফিকেশন হইলে সেটা হয়ে যাবে ড্রাই, স্কেলস, ফিশার এবং লাইকেনিফাই এক্সকোরিয়েশন থাকবে, চামড়া টামড়া উঠে আসবে এবং একটা মোটা মোটা দেখবেন যে স্কেলস উঠে উঠে আসতেছে, এবং ড্রাই, জায়গাটা খুবই শুকনা, একদম খটখটে শুকনা মাটির মতো দেখতে মনে হয়, ওটা হলো ক্রনিক স্টেজ। এখন আসেন আমাদের যে মেইন যে ভ্যারাইটি, অর্থাৎ সবথেকে কমন যে ডার্মাটাইটিসের মধ্যে সবথেকে কমন যে ভ্যারাইটি, সেটাকে আমরা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা কি, এটা একটা ক্রনিক ডিজিজ এবং ক্রনিক পুরুরাইটিক ইনফ্লামেটরি ডিজিজ। এবং এখানে একটা কথা আছে দেখেন, রিল্যাপসিং, এটা বারবার হয়। তার মানে এটার যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে, এই ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে যদি আপনি বারবার যান, এটা আপনার বারবার শরীরে অ্যাপিয়ার করবে। তার মানে এটা একবার হয়েছে তার মানে যেটা আর কখনো হবে না, এবং এমন কোনো জিনিস না। এটা হয়েছে তার মানে আবারও হতে পারে, আপনি যদি প্রিকশন মেনটেন না করেন অথবা রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড না করেন সেক্ষেত্রে। তাহলে দেখেন, এটা একটা ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন ধরে এটা থাকতে পারে, রিল্যাপসিং বারবার হতে পারে, ইন্টেন্সলি পুরুরাইটাক প্রচণ্ড চুলকানি হতে পারে, এবং একটা ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেশনের কারণে ওই যে বেস্ট আমার ইরাইটেমেটাস হয়, ওইখানে আমার ইডিমা ফর্মেশন হয়, ওখানে আমার লাল হয়, গরম হয়, জায়গাটা থেকে উজিং হয়, ঠিক আছে। এবং কেন হয়, এই যে স্কিন ব্যারিয়ার ডিসফাংশন হয় এবং আমাদের ইমিউনটা ডিসরেগুলেশন হয়ে যায় আর কি। এখানে ইমিউন ডিসরেগুলেশন হয়, কারণ এখানে আমাদের ইমিউনিটি এখানে এসে কাজ করে, আমরা একটু পরে মেকানিজম দেখতে পারবো। তিনটা ট্রায়াড আছে, তিনটা ট্রায়াড মানে অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকলে তার বাকি দুইটা জিনিসও থাকে নর্মালি। তাহলে কী কী সেই দুইটা জিনিস দেখেন, অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকলে তার অ্যাজমার হিস্ট্রি থাকে, অ্যালার্জিক রাইনাইটিস হিস্ট্রি থাকে। তো দেখবেন যে যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, শুনে দেখবেন যে তাদের অ্যাজমার হিস্ট্রি আছে, শীতকালে গেলে অথবা বসন্তকালে তার অ্যাজমা এক্সাজারেটেড হয়। অ্যালার্জিক রাইনাইটিস মানে যে কোনো ধরনের এই ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে গেলে কী হয়, তার হাঁচি কাশির সমস্যা বেড়ে যায়, অথবা নাকটাক চুলকা অথবা চোখ চুলকায়, নাক দিয়ে হাঁচি কাশি, এই জিনিসগুলো বেশি হয়। এখন আরও কিছু জিনিস থাকে দেখেন, তার ফুড অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জিক কনজাক্টিভিটিস মানে চোখ চুলকায় লাল হয়ে যায়, এগুলো হলো আপনার অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ। এরপরে কি থাকে, এলিভেটেড সেরাম ইমিউনোগ্লোবুলিন ই। আপনি যদি আইজি পরীক্ষা করেন দেখবেন আইজি অনেক বেশি থাকে এদের ক্ষেত্রে। তার মানে অ্যাটোপিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনি পাবেন। তার মানে এই যে ছয়টা জিনিস আছে, এইগুলো হলো আমার অ্যাসোসিয়েটেড প্রবলেম। তার মানে ডার্মাটাইটিসের সাথে বাদবাকি জিনিসগুলো অ্যাসোসিয়েটেড। এখন দেখেন, এটা একটা ক্লাসিফিকেশন আছে অন দ্য বেস অফ মানে এজ বেসড, অ্যাকর্ডিং টু এজ, বয়সের উপর ভিত্তি করে অ্যাটোপিক ডার্মাটাইটিসকে তিনটা ভাগে ভাগ করা। একটাকে বলা হয় ইনফ্যান্টাইল, একটাকে বলা হয় চাইল্ডহুড, একটাকে বলা হয় অ্যাডাল্ট। তার মানে জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত যেটা থাকে সেটাকে বলা হয় ইনফ্যান্টাইল, 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত সেটাকে বলা হয় চাইল্ডহুড, 12 বছরের পরে গেলে সেটা অ্যাডাল্ট। এই যে 3 ধরনের ফেজ, 3 ধরনের ফেজের আবার টিপিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে। এই 3 ধরনের ডার্মাটাইটিসে তিন মানে বিভিন্ন জায়গায়, স্পেসিফিক কিছু জায়গাতে আমার কি হয়, এই অ্যাটোপিক ডার্মাটাইটিসগুলো অ্যাপিয়ার করে। তো দেখেন, আমার যে ইনফ্যান্টাইলের ক্ষেত্রে চিক্সে অ্যাপিয়ার করে, অর্থাৎ মুখের বা চোয়ালের আশপাশ দিয়ে অ্যাপিয়ার করে। স্ক্যাল্পে মানে আমার মাথায় অ্যাপিয়ার করে। এক্সটেন্সর সারফেস মানে হাত পায়ে এইসব জায়গায় অ্যাপিয়ার করে। ডায়াপার এরিয়াতে, যেমন বাচ্চাদেরকে ডায়াপার পরে একটু ওই যে ডায়াপার রিজিয়ন আছে, আমরা বলি ডায়াপার ডার্মাটাইটিস, ওই জায়গাতে আমার কি হয়, ইনফ্যান্টাইল অ্যাটোপিক ডার্মাটাইটিস ডেভেলপ করে। তার মানে ডায়াপার ডার্মাটাইটিস ইজ এ ভ্যারিয়েন্ট অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। ওকে, চাইল্ডহুডদের ক্ষেত্রে দেখবেন এইখানে আমার এই যে ফ্লেক্সর সারফেস, তার মানে দেখবেন এইগুলো সব হলো মানে শরীরের বিভিন্ন ভাঁজ হয় এমন এরিয়া। দেখেন এই যে আমার হাত, এই যে এটা হলো আমার কি কিউবাইটাল ফসা। আপনি পায়ের যে ভাঁজটা দেখবেন, অর্থাৎ আমরা নি জয়েন্টের পেছনের দিকে যে ভাঁজ, সেটাকে আমরা বলি পপ্লিটিয়াল ফসা। এইসব ফ্লেক্সুরাল সারফেসগুলোতে আমার কি হয়, চাইল্ডহুডের যে অ্যাটোপিক ডার্মাটাইটিস এই সব জায়গাতে সব থেকে কমনলি এফেক্ট করে। অ্যাডাল্টের মধ্যে গেলে দেখবেন এগুলো ফ্লেক্সর, হ্যান্ড, ফেস, নেক বিভিন্ন জায়গায় হতে পারে। তার মানে অ্যাডাল্টের শরীরে ফ্লেক্সর থেকে
শুরু করে যে কোনো জায়গায় হতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিসের কোনো স্পেসিফিক বলার নাই যে এই জায়গাতেই হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এখানে আমার এই যে হ্যানিফিন এবং রাস্কা ক্রাইটেরিয়া সম্পর্কে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিসে এই ফিচারগুলো থাকবে, এবং কিছু মেজর ক্রাইটেরিয়া আছে এবং কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে। এই জিনিসগুলো মনে রাখবেন। মাইনরগুলো মনে রাখতে না পারলেও মেজরগুলো মাস্ট মনে রাখবেন, আর মাইনরের ক্ষেত্রে যতগুলো পারেন মনে রাখার চেষ্টা করবেন। এগুলো পরীক্ষাতে আসে। দেখেন, প্রথম কথা হলো প্রুরাইটাস, চুলকানি থাকবে। এরপরে কি আছে, এটা টিপিক্যাল মরফোলজি এবং টিপিক্যাল ডিস্ট্রিবিউশন, টিপিক্যাল এরিয়াতেই হয়। তার মানে এই যে যেই জিনিসটা আমরা দেখে আসলাম, এইগুলো হলো এদের টিপিক্যাল সাইট। এই টিপিক্যাল সাইটগুলোতে আমার কি হবে, এদের ডিস্ট্রিবিউশন হবে। এবং এটা কি ক্রনিক এবং রিল্যাপসিং ডার্মাটাইটিস, তার মানে দীর্ঘদিন ধরে হয় এবং বারবার হতে পারে, এবং এটা মানে পার্সোনাল বা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। তার মানে বাবা মার ছিল সেখান থেকে আসতে পারে, কারণ এই যে উপরের দিকে যেটা আছে অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, এই জিনিসগুলো আমার কি ফ্যামিলি হিস্ট্রিতে থাকতে পারে, বাবা মার থেকে এই জিনিসটা আসতে পারে। যেমন ধরেন এলিভেটেড ইমিউনোগ্লোবিউলিন ই, মা বাবা থেকে এই জিনিসটা আমার হতে পারে। এখন কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, এখানে বেশ কিছু জিনিসের নাম পড়বেন, জেরোসিস, ক্যারোটোপ্লারিস, আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু পরেই দেখতে পারবো, ছবি সহ দেখবো। জাস্ট এখানে নামগুলো একটু দেখেন। এই যে ডেনি মর্গান ইনফ্রাঅরবিটাল ফোল্ড, এই জিনিসগুলো কি আমরা দেখবো। তারপরে ছিল হার্টক সাইন, তারপর ছিল হোয়াইট ডার্মাটোফোরিজম, ফেশিয়াল প্যালোব্রাইটাইটিস আলবা, ঠিক আছে, অ্যাক্সেন্সুয়েশন নিপেল এক্সিমা, এই জিনিসগুলো আমরা একটু পরেই দেখবো আর কি। আপনি জাস্ট মাইনর ক্রাইটেরিয়ার এই নামগুলো একটু মনে রাখবেন, দ্যাটস ইট। এখন আসেন এপিডেমিওলজি। অ্যাটোপিক ডার্মাটাইটিস কমন কাদের ক্ষেত্রে হয়, চাইল্ডহুডদের ক্ষেত্রে অনেক বেশি হয়, ইনফ্যান্সি থেকেই শুরু হয়, 60% হয় আমার জন্মের 1 বছর মধ্যেই, ঠিক আছে। 1 বছরের মধ্যে এই জিনিসটা হতে পারে। ওই যে ফ্যামিলি হিস্ট্রি, এটা অ্যাটোপিক একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। এখন আসেন অ্যাটোপিক ডার্মাটাইটিসের আসলে মেকানিজমটা কীভাবে হয়। এখানে প্রথমে একটা কথা মনে রাখবেন, অবশ্যই এখানে একটা জিনিসের মিউটেশন হয়। মিউটেশন হয় কার, এই যে ফ্ল্যাগ্রিন, এই ফ্ল্যাগ্রিনের মিউটেশন হয়, ঠিক আছে। ফ্ল্যাগ্রিনের যখন মিউটেশন হয়, এই ফ্ল্যাগ্রিন আমার স্কিনের ডার্মিসের মধ্যে থাকে। তো এ কী করে, এপিডার্মাল ব্যারিয়ারটাকে ডিস্ট্রয় করে বা ডিফেক্ট করে। এখন আমার ধরেন এই যে আমার এপিডার্মিস, এটাকে যখন ডিস্ট্রয় করবে, এখানে ধরেন একটা ফাঁকা রাস্তা তৈরি করে ফেলছে, একটা ক্র্যাকড এরিয়া তৈরি করে ফেলছে। তো আমার যে স্কিনের যে ময়েশ্চার বা স্কিনের যে একটা ওয়াটার, সেটা ভ্যাপোরেট হয়ে বের হয়ে যাবে। তো এই জায়গাটা তখন কী হবে, স্কিনের যে উপরের লেয়ারটা সেটা আস্তে আস্তে শুকাই যাবে, ড্রাই স্কিন ফর্মেশন করবে, ক্র্যাকস করবে আর কি। স্কিনে ক্র্যাকস মানে ফাটল দেখা যাবে, ওই ফাটলের মধ্যে দিয়ে ঢুকবে বিভিন্ন রকম অ্যালার্জেন অথবা ইরিটেন্ট সাবস্টেন্স, ওর মধ্যে ঢুকবে, ঢুকার পরে আমার প্যাথোজেনেসিস করবে। এখন কোনো একটা ফরেন পার্টিকেল যখন আমার শরীরের মধ্যে ঢুকবে, সে যে কাকে স্টিমুলেট করবে, অবশ্যই আমার বডির যে ইমিউন সিস্টেম আছে সেটা। এখন এখানে যে ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেশন হয়, সেটা হইলেও আমার হেল্পার টি সেল টাইপ 2 মিডিয়েটেড ইনফ্লামেশনটা হবে। এই হেল্পার টি সেল টাইপ 2 মিডিয়েটেড ইনফ্লামেশন হলে ও কী করে, ও শুধু একা কাজ করে না, ও যে আমার যে কমপ্লিমেন্ট পাথওয়ে আছে সেইটারে অ্যাক্টিভেশন করে। ও কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে কী করে, ও বিভিন্ন রকম সাইটোকাইন রিলিজ করে। এখানে মেইনলি যে সাইটোকাইনগুলো রিলিজ হয়, এই সাইটোকাইনগুলো রিলিজ যে নামগুলো আছে এইটা মনে রাখতে হবে। অর্থাৎ 4, 5, 13 এই তিনটা তো মেইন, আর 31 নম্বর যেটা আছে সেটা শুধু প্রুরাইটাসের সাথে রিলেটেড। কিন্তু আমার অ্যাটোপিক ডার্মাটাইটিস করে কারা, 4, 5 এবং 13, ইন্টারলিউকিন 4, 5, 13 এবং 31। এই জিনিসটা মনে রাখবেন। 31 কিসের সাথে রিলেটেড, প্রুরাইটাসের সাথে রিলেটেড, এটা চুলকানির সাথে রিলেটেড। এখন ধরেন এই যে আমার ইনফ্লামেশনটা হইলো, মিডিয়েশন হইলো, এরপরে কে হবে, এখানে আরেকজন কালপ্রিট আসবে, ভদ্রলোক আসবে। কে ভদ্রলোকটা হইলো স্টাফাইলোককাস অরিয়াস যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা কী করবে, ওই ক্র্যাকড এরিয়ার মধ্যে ঢুকবে, ঢোকার পরে এসে কলোনি ফর্মেশন করবে, জমা হবে, জড়ো হয়ে সেখানে কী করবে, ইনফেকশন করবে। আর অরিয়াস বা স্টাফাইলোককাস অরিয়াস এরা কী করে, বিভিন্ন রকম টক্সিক সাবস্টেন্স রিলিজ করে। তো তখন কী হতে পারে, টক্সিক শক সিনড্রোম হতে পারে, বা বিভিন্ন রকম সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এরা করে ফেলে আর কি এখান থেকে। তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে কী কমপ্লিকেশন হতে পারে আমরা একটু পরেই জানতে পারবো। তার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, এরা কী করে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এখান থেকে অ্যাসোসিয়েট করে। এখন আসেন ইম্পর্টেন্ট কিছু প্রিসিপিটিং ফ্যাক্টর আছে, যে কোন জিনিসগুলো আমার এই অ্যাটোপিক ডার্মাটাইটিসকে অ্যাগ্রাভেট করে, আর কোন জিনিস এই জিনিসগুলোকে ডিমিনিশড করে। তো দেখেন এখানে কয়েকটা জিনিস দেখতেছেন, এখানে কিছু কথা বলা আছে প্রোটেক্টিভ ফ্যাক্টর। এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এইগুলো হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। দেখেন গ্রামীণ পরিবেশ, এখানে আমার কোনো পলিউটেন্ট নাই যেটা আমার এসে অ্যালার্জিক রিয়াকশান করবে, ব্রেস্ট ফিডিং, প্রোবায়োটিক, তারপর সে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ময়েশ্চার, তারপর সে হেলদি ডায়েট, এই জিনিসগুলো কী করে, অ্যাটোপিক ডার্মাটাইটিসকে সাপ্রেস করে রাখে। বাদ বাকি যারা দেখেন, এই যে এখানে দেখেন ওয়েস্টার্ন ডায়েট, তারপর সে লো মাইক্রোবিয়াল ডেন্সিটি, স্ট্রেস, পলিউটেন্ট, অ্যালার্জেন, অ্যান্টিমাইক্রোবিয়াল, টোবাকো যা আছে, এরা সবাই কী করে, আমার প্রিসিপিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেখেন ড্রাই ওয়েদার, তার মানে অ্যাটোপিক ডার্মাটাইটিসগুলো ওই গরমকালের দিকে বেশি হয়, ড্রাই ওয়েদারে বেশি হয়। এই যে গরমের সময় হয়, সোয়েটিংয়ের কারণে হয়। উল জাতীয় জিনিস, শীতকালে যদি আপনি উলের তৈরি কোনো কাপড় চোপড় পরেন, যারা এই জিনিসের প্রতি সেন্সিটিভ, মানে অ্যালার্জিক সেন্সিটিভ, তাদের দেখা যায় যে উলের জামা কাপড় আমরা পরতে নিষেধ করি, কারণ ওইগুলো তাদেরকে ট্রিগার করে, অ্যাটোপিক ডার্মাটাইটিসকে ট্রিগার করে। বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বা সোপ, এটাও অনেকের ক্ষেত্রে কী করে, ট্রিগার হিসেবে কাজ করে। ইরিটেন্ট, স্ট্রেস, ইনফেকশন, এই জিনিসগুলো আসলে কী করে, অ্যাটোপিক ডার্মাটাইটিসকে প্রিসিপিট করে, মানে এই জিনিসটা বাড়াই দেয় আর কি।
ক্লিনিক্যাল ফিচার বা কার্ডিনাল ফিচার যেটা সেটা হলো আমার প্রুরাইটাস। সেটা প্রথমে আমরা বলছি অ্যাটোপিক ডার্মাটাইটিসের মেইন ফিচারই কি, প্রুরাইটাস, এখানে চুলকানি থাকবে। এখন দেখেন ইনফ্যান্টের ক্ষেত্রে নর্মালি ফেস স্ক্যাল্প এবং এক্সটেন্সর সার্ফেসে ইনভলভ করে। যদি আপনি দেখেন এই যে ছবিটা দেখবেন, এই যে মুখের আশপাশ দিয়ে দেখে মনে হয় অনেক সময় ইম্পেডিগোর মতো মনে হয়, বাট বোলাস ইম্পেডিগো এটা আগেই ধারণা করার দরকার নেই, কারণ বোলাস ইম্পেডিগোতে বোলাস ফর্মেশন করে ওখানে, ঠিক আছে, বা ভেসিকলস থাকে বা ফ্লাসিড ভেসিকলস থাকে। তো এই জিনিসটা কিন্তু ওখানে থাকে না, এখানে স্কেলসের মতো থাকবে এবং ইরাইথেমেটাস থাকবে, উজিং থাকবে। আর দেখেন স্ক্যাল্প ইনভলভ করে, তো স্ক্যাল্পে ইনভলভ করলে সেটাকে আমরা নর্মালি বলি সেবোরিক ডার্মাটাইটিস। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং চিক্সে ইনভলভ করে, এই যে এটা হলো চিক্স। এখানে কী পাবেন, ইরাইথেমেটাস, প্যাপুল, ভেসিকলস, উজিং, এজ এ ক্রাস্টিং। এই কয়টা জিনিস দেখে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এটা আসলে একটা ডার্মাটাইটিস। আর যে ডায়াপার পড়া থাকলে ডায়াপার এরিয়াতেও আমার কী হয়, র্যাশ অ্যাপিয়ার করে। চাইল্ডহুডের মধ্যে গেলে কী পাবেন, এই যে বিভিন্ন রকম শরীরের ভাঁজ হয় যে এরিয়াগুলোতে, সেখানে অর্থাৎ অ্যান্টিকিউবেটাল ফোসা। তো দেখেন এই যে আমার হাতের যে অ্যান্টিকিউবেটাল ফোসা, আমরা হাত দেখাই, এই যে আমার এখানে দেখতেছেন এখানে কিউবেটাল ফোসা, পায়ের পিছনে গেলে যে পপ্লিটিয়াল ফোসাতে পাবেন, নেক রিজনে গেলে এই যে এই নেক রিজনেও পাবেন। বাচ্চাদের ক্ষেত্রে নেকগুলো একটু চাবির মতো থাকে, ভাঁজ হয়ে থাকে, ওইখানে আমার কী হয়, এই জিনিসটা অ্যাপিয়ার করে। আর এখানে কী পাবেন, স্কিনটা ড্রাই, থিকেন্ড এবং লাইকেনিফাইড পাবেন, ঠিক আছে। এটা আস্তে আস্তে যদি আপনি ট্রিট না করেন ড্রাই হয়ে যাবে, থিকেন্ড হয়ে যাবে, লাইকেনিফিকেশন করবে আর কি। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে যে কোনো জায়গায় হয়, তো নর্মাল কমন সাইডগুলো হলো ফ্লেক্সর্স, ফেস, নেক, হ্যান্ড, আইলিড, এইসব জায়গায় পাবেন। এটা যদি ক্রনিক অবস্থায় যায় তখন সেখানে কী হয়, লাইকেনিফিকেশন হয়। এখানে আসলে লাইকেনিফিকেশন এরকম ছবি না, এই যে অনেকটাই এইখানে এর উপরে আরও ক্রাস্ট হয়ে সাদা একটা আরেকটা লেয়ার হয়, মানে হাইপার ক্যারাটোসিস ডেভেলপ করে এখানে, ঠিক আছে। এখন যেটা আমি একটুকে বলতেছিলাম যে মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে, আমরা যে মাইনর ক্রাইটেরিয়ার কথা বলে আসলাম, এখানে একটু উপরের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই যে মাইনর ক্রাইটেরিয়াগুলো আমরা পড়ছিলাম, এই মাইনর ক্রাইটেরিয়াগুলো এখন আমরা একটু ইন ডিটেলস বিষয় একটু দেখব। এগুলোকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল সাইন অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। তো এখানে দেখেন, এখানে ডেনি মর্গান ফোল্ড, এটা কি একটা এক্সট্রা ইনফ্রাঅরবিটাল স্কিন ফোল্ড। দেখেন এই যে চোখের নিচে দেখেন কিছু এক্সট্রা ফোল্ড দেখা যাচ্ছে, ভাঁজ দেখা যাচ্ছে চোখের নিচে। মনে হবে যে এই মেয়েটা মনে হয় অনেক রাত জাগছে, রাত জাগার কারণে গেছে এই চোখের নিচে কালো হয়ে গেছে, বাট এটা কালো না। আপনি যদি ভালো করে একটু জুম করে দেখেন, এখানে একটা এই ড্রাই স্কিন ফর্মেশন হয়ে আছে। তো এই যে জিনিসটা, এটা কি হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে একটা ক্লিনিক্যাল সাইন, এইটাকে বলা হয় ডেনি মর্গান ফোল্ড, ঠিক আছে, ড্রাই স্কেল সাইন পাওয়া যায় এখানে। এরপরে দেখেন হার্টক সাইন। হার্টক সাইনে কী হবে, আপনার যে আইব্রো থাকে, আইব্রোর এখান থেকে এই যে চুলগুলো আছে কমে যায়, অর্থাৎ মানে হেয়ারগুলো কী হয়, থিনি হয়ে যায়, পাতলা হয়ে যায়, চুলগুলো পড়ে এখানে পাতলা হয়ে যায়। মনে হয় যে টাক পড়ে গেলে যেমন হয় স্ক্যাল্পে চুল পাতলা হয়ে যায়, আপনার এখানে আইব্রোতে এরকম কী হবে, থিনিং হয়ে যাবে। দেখেন এখানে আইব্রোটা কী হয়েছে, যে থিনিং হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। দেখেন এখানে অনেক চুলের ঘনত্ব বেশি, এখানে চুলের ঘনত্ব কমে গেছে। তো এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হলো হার্টক সাইন, ঠিক আছে। এরপর হলো হোয়াইট ডার্মাটোগ্রাফিজম। তার মানে ডার্মাটোগ্রাফিজম মানে হলো আপনি গ্রাফিক ডিজাইনের মতো, অর্থাৎ স্কিনের উপরে যে দাগ দিলে যেরকম একটা সাদা দাগ হয়ে যায়, অনেক সময় দেখবেন যে শীতকালে হয়, অনেক মানে ময়শ্চারাইজার কম থাকার কারণে কি হয়, ড্রাই হওয়ার কারণে স্কিনের উপর দাগ দিলে একটা সাদা দাগ হয়ে যায়। তো এরকম আপনি এই যে দাগগুলো দেখতে পারবেন, মনে হচ্ছে যে এখানে এই যে একজন এরকম বক্স এঁকে রাখছে, একটা চতুর্ভুজের মতো একটা ছবি আঁকা, তার মানে এরকম একটা সাদা দাগ হয়ে যাবে। অন্যান্য আশপাশের এরিয়াটা একটু কী থাকবে, রেডিশ থাকবে বা এরাথেমেটাস থাকবে, আর এটা কেমন হয়ে গেছে, হোয়াইটিশ হয়ে গেছে, হাইপোপিগমেন্টেড হয়ে গেছে, এরকম একটা হোয়াইট লাইন দেখতে পাবেন। এটাকে আমরা বলি হোয়াইট ডার্মাটোগ্রাফিজম। পিটাইরিয়াসিস আলবা কি, এটা একটা ক্লিনিক্যাল বা কার্ডিনাল সাইন বা একটা ক্লিনিক্যাল সাইন অফ, মানে ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল সাইন অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা কি হয়, যে মুখের কোনো একটা জায়গা ধরে যেরকম হাইপোপিগমেন্টেড হয়ে যায়, কিছু জায়গা ধরে হাইপোপিগমেন্টেড হয়ে যায়, এখানে হাত দিলে একটু কী পাবেন, প্যাচ মতো পাবেন, একটু স্কেলিম মতো পাওয়া যাইতে পারে, অনেক সময় স্মুথও পাওয়া যায় আর কি, ঠিক আছে। এটা হাইপোপিগমেন্টেড, অন্যান্য মুখের অন্যান্য এরিয়া থেকে কী হয়, কালারটা কম থাকে, সাদা হয়ে যায়, হাইপোপিগমেন্টেশন হয়ে যায়। কেপি। এরপরে যেটাকে আছে কেরাটোপ্লারিসিস, এটাকে আমরা সংক্ষেপে বলি কেপি। তার মানে মুরগিরে যখন আপনি মুরগি কাটার পরে মুরগিকে যখন গরম পানির মধ্যে মানে চুবানোর পরে উপর থেকে যে লোমগুলো টানবেন, মানে চামড়াটা ফেলে দেবেন না, চামড়ার উপর থেকে শুধু লোমটা টেনে উঠাবেন, উঠানোর পরে যেরকম অ্যাপিয়ারেন্স থাকবে যেরকম থাকে, এরকম কিছু ছোটো কালো ডট দেখা যায়। এখন ওখানে মুরগির গায়ে তো এরকম কালো ভিতর থাকে না, লোম থাকলে কালো দেখা যায়। তো এখানে এরকম কালো ফোট এরকম দেখা যায়, এই জিনিসটাকে আমরা বলি কেপি বা কেরাটোপ্লারিসিস। এটাকে চিকেন স্কিনের মতো দেখতে মনে হয়, এটাকে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস একটা স্পেশাল সাইন ধরি। এরপরে ছিল একথাইরোসিস ভালগারিসিস মনে হবে এই যে দেখেন, মনে হচ্ছে যে একটা মাঠের ওখানে পানি জমেছিল, পানি জমে থাকার পরে শুকায় এরকম হয়ে গেছে, ফেটে গেছে, একটা জায়গায় এরকম ফাটা হয়ে আছে, ঠিক আছে। এটা মাঠের জমির মতো মনে হচ্ছে আর কি। তো যারা মাঠঘাটে গেছেন তারা বুঝবেন এই জিনিসটা। তো এই একথাইরোসিস ভালগারিসিস স্কিনটা এরকম হয়ে যায়। অনেক সময় যারা দেখবেন যে শীতকালেও দেখা যাবে মানে স্কিন ফেটে ময়শ্চারাইজারের অভাবে, বা যদি আপনি ইমোলেন্ট বা ময়শ্চারাইজার না ইউজ করেন, দেখবেন চামড়া টুমড়ো ফেটে এরকম হয়ে যায় অনেক সময়। একথাইরোসিস ভালগারিসিস এই জিনিসটা হয়। এরপর ছিল পামার হাইপার লিনিয়ারিটিটা কী হবে, আপনার এই যে হাতে যে তালু দেখেন এখানে কতগুলো, মানে এখানে অনেক অসংখ্য রেখা,
মানে এবং হাতের তালুটা অনেক একটু ডায়াথ্রেমাটাস হয়ে যাবে। দেখেন আমার হাতের তালুর মধ্যে তাকালে দেখবেন হাতের তালুতে এইখানে এই যে স্পষ্ট রেখা দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখেন এই লাইনগুলো অত বেশি দেখা যাচ্ছে না, অনেক মাল্টিপল ঘন ঘন অনেক লাইন আছে আর কি। এই যে বেশি বেশি লাইন, এটাকে আমরা বলি পামার হাইপার লিনিয়ারিটি, অত্যধিক বা অসংখ্য লাইন থাকে এখানে। আরেকটা আছে অ্যাটোপিক প্লিট অথবা ইনফ্রা অরবিটাল ফোল্ড, আমরা যে প্রথম যে সাইনটা দেখে আসছি এটাই আছে এটা আর কি, ঠিক আছে। এই যে এটা ডেনি মর্গান ফোল্ড আর ওইটা একই জিনিস। তাহলে আশা করি এই স্পেসিফিক বা স্পেশাল যে ফিচারগুলো আছে এগুলো আশা করি বুঝতে পারছেন। এখন অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে কী কী কমপ্লিকেশন হবে, আমরা প্রথমেই প্যাথোলজির মধ্যে একটা দেখে আসছি যেখানে কি এখানে আর কি কাদের কলোনাইজেশন হয়, স্টেফিলোকক্কাস অরিয়াসের কলোনাইজেশন হয় আর কি। তো ওরা কলোনাইজেশন করার পরে কী করে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করলে আপনি কী ফিচার দেখবেন, এই দেখেন দেখে হবে যে হানি কালারের যে ক্রাস্ট, এই যে ক্রাস্ট ফর্মেশন করে আছে, এই যে এখানে ক্রাস্ট ফর্মেশন, এখানে ক্রাস্ট ফর্মেশন করছে, তার মানে হানি কালার ক্রাস্ট। এই যে এর মধ্যে দেখেন পাঁচ জমে আছে, এটাকে বলে পাস্টিউল, উঁচু হয়েছে পাস্টিউল। এরপরে দেখেন উইপিং লেশন, ঠিক আছে, এই যে এখান থেকে যে উইপিং লেশনগুলো দেখতেছেন, ঠিক আছে, এখানে উইপিং লেশন এগুলো আমরা পাবো। তাহলে এই জিনিসগুলো দেখলে আপনি কী পাবেন, এগুলো হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফিচার্স, দেখেই বুঝবেন যে এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এক্সিমা হারপেটিকাম, এটা যদিও আমার একটা ভাইরাল ডিজিজ অর্থাৎ হার্পি সিম্পলেক্স ভাইরাস দিয়ে হয়, কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিসের হওয়ার পরে এটা একটা কমপ্লিকেশন করে, এটাকে আমরা বলি এক্সিমা হারপেটিকাম। তো এক্সিমা হারপেটিকামের কালপ্রিটকে হার্পি সিম্পলেক্স ভাইরাস এই ইনফেকশনটা, ঠিক আছে। এটা কী কী ফিচার নিয়ে আসে, এটা একটা সাডেন পেইনফুল ভেসিকুলো পাস্টিউলস নিয়ে আসে, এই যে মুখের চারপাশে এরকম একটা ভেসিকুলার বা পাস্টিউলস থাকবে, এবং এটা মোনোমরফিক লেশন, এক একটা সিঙ্গেল লেশন থাকে, এবং প্রত্যেকটা যে মোনোমরফিক এক একটার মতো হয় আর কি, কিন্তু হওয়ার পরে পরবর্তীতে ক্রাস্ট ফর্মেশন করে ফেলে যখন একটা সিভিয়ার ফর্মেশন করে আর কি। এবং দেখতে কেমন, এটা হলো পাঁচড আউট, মনে হবে যে ঘুষি মারছে, ঘুষি মারার কারণে কী হবে একটা জায়গায় গর্ত হয়ে গেছে, আর এর যে বর্ডারটা ছিল বর্ডারটা উঁচু হয়ে গেছে, এটাকে আমরা বলি পাঁচড আউট ইরোশন, ঠিক আছে। এবং এই পেশেন্টের প্রচণ্ড পরিমাণ ফিভারের হিস্ট্রি থাকবে, জ্বর থাকবে, এবং তার বিভিন্ন রকম সিস্টেমিক ইলনেস এখানে অ্যাপিয়ার করবে। সো এটা হলো একটা ইমার্জেন্সি কন্ডিশন, মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন। এই কন্ডিশনে কী করতে হবে, বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে, ঠিক আছে, এটা মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। পারলি কিছু লেশন পাওয়া যায় এখানে, ঠিক আছে, সেন্ট্রাল আম্বিলিকাম থাকে এখানে, সেন্ট্রাল আম্বিলিকাস, এই যে একদম পার্লি অ্যাপিয়ারেন্স হয়, মুক্তার মতো দেখতে। এরপর সে ভাইরাল ওয়ার্ড, এই যে এখানে আপনি কী পাবেন, এই ভেরুকা ভালগারিস বা ভেরুকা প্লানা, এই জিনিসগুলো পাবেন, ঠিক আছে। এর পাশাপাশি আরও কী পাবেন, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসও এই জিনিসগুলো হতে পারে। এখন এই সমস্যা নিয়ে আসছে, আপনি ইনভেস্টিগেশন কী করবেন, যদি ইনভেস্টিগেশন লাগে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলে বোঝা যায়, কিন্তু তারপরেও যদি মানে পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য আপনি কী করাতে পারেন, সেরাম ইমিউনোগ্লোবুলিন চেক করতে পারেন, কারণ তার ইমিউনোগ্লোবুলিন দেখে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ তার শরীরে মানে অ্যালার্জিক কন্ডিশনটা অ্যাপিয়ার করতেছে বা তার শরীরে অ্যালার্জির পরিমাণটা কেমন। হিস্টোলজিতে গেলে আপনার আসলে এখানে হিস্টোলজি খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আপনারা জানার জন্য আমি এখানে অ্যাড করছি। এখানে আপনি অ্যাটোপিক যে অ্যাকিউট কন্ডিশন থাকবে, অ্যাটোপিক ডার্মাটাইটিসের অ্যাকিউট কন্ডিশনে স্পঞ্জিওসিস হবে। তো এখানে দেখেন এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিসের যে কন্ডিশন দেখতেছেন, এটা হলো নর্মাল স্কিন। অ্যাটোপিক ডার্মাটাইটিসে যেরকম অ্যাপিয়ার করা শুরু করছে, এখানে আপনি কী পাবেন, স্পঞ্জিওসিস পাবেন। এই সেলগুলোর পাশে ছোটো ছোটো সেল, এইগুলোর পাশে পাশে এক একটা স্পঞ্জের মতো হতে থাকে, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না যদিও। তো এই যে দেখেন এই যে ছোটো ছোটো জিনিসগুলোর মাঝখানে এরকম স্পঞ্জিওসিস করতে থাকে, ঠিক আছে। এই এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন করে কী হয়, ইডিমা ফর্মেশন করে, ইডিমাটাস ফর্মেশন ক্রিয়েট করে, ঠিক আছে। তো যার কারণে কি ইন্টারসেলুলার ইডিমা ডেভেলপ করে, এবং ইন্টারসেলুলার ইডিমা ডেভেলপ করার পরে এক একটা সেলের আশপাশ দিয়ে ফ্লুইড হয়ে থাকে, ফ্লুইড জমে আর কি, ফ্লুইড জমে এবং প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয়। ইনফিল্ট্রেশন হয় কাদের, বিভিন্ন রকম ডাব্লিউবিসির ইনফিল্ট্রেশন হয়। তো ইনফ্লামেটরি যে ইনফিল্ট্রেশনগুলো থাকে, নিউট্রোফিল, ইউসিনোফিল, এই জিনিসগুলো আমার কী করে, এখানে ইনফিল্ট্রেশন করে এর মধ্যে ঢুকতে থাকে আর কি। তো অ্যাকিউট কন্ডিশন আপনি স্পঞ্জিওসিস পাবেন এবং ইন্টারসেলুলার ইডিমা পাবেন, অর্থাৎ ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে এক্সট্রাসেলুলার ফ্লুইড ঢুকবে এবং ভেসিকল ফর্মেশন হবে। এক একটা সেলের বাইরে যে ফ্লুইড জমে জমে একটা ভেসিকলের মতো অ্যাপিয়ার করবে, ঠিক আছে। আর কী করবে, পেরিভেন্টিকুলার ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট হবে আর কি এখানে। তাহলে ভাস্কুলার ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট, এখানে বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি এখানে অ্যাপিয়ার করবে, ঠিক আছে। আর ক্রনিকের ক্ষেত্রে কী হবে, হাইপার ক্যারাটোসিস হবে। ক্রনিকের ক্ষেত্রে এই যে এখানে দেখেন উপরের দিকে দেখেন এই যে হাইপার ক্যারাটোসিস, অনেক বেশি আমার ক্যারাটিন ফর্মেশন করবে, হাইপার ক্যারাটোসিস হবে, ঠিক আছে। এবং এখানে কী হবে, একান্তোসিস হবে। এক একটার সাথে এক একটা কী হবে, আমার যে ক্যারাটিনোসাইট এগুলো একটার সাথে একটা ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তো একান্তোলাইসিস হইলে আর কি ফাঁকা ফাঁকা হয়, এখানে হবে একান্তোসিস, মানে একটার সাথে আর একটা লেগে লেগে থাকবে, ঘনত্ব বাড়বে আর কি। একান্তোলাইসিস মানে হলো ঘনত্ব কমে যাওয়া, ফাঁকা ফাঁকা হয়ে যাওয়া, অর্থাৎ একটা ক্যারাটিনোসাইট আর একটা ক্যারাটিনোসাইট থেকে সরে যাওয়াটাকে আমরা বলি একান্তোলাইসিস। তো এখানে হবে একান্তোসিস, অর্থাৎ একটা আরেকটার সাথে চেপে চেপে যাবে। মনে করেন একসাথে যদি একটা গলির মধ্যে, ছোটো রাস্তার মধ্যে যদি 50 জন ঢুকতে যায়, তো এই যে একটা চ্যাপটা হয়ে যায়, একটার সাথে একটা চিড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা, ওরকম একটা কন্ডিশন হবে এই ক্রনিক
অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যাকান্থোসিস হবে, ঠিক আছে। এরপরে কী হবে, প্যারাক্যারাটোসিস হবে এবং লাইকেনিফিকেশন হবে। এই যে উপরের দিকে দেখেন এই যে মাল্টিপল লেয়ার ফর্মেশন করছে, এটাকে আমরা বলি লাইকেনিফিকেশন। ট্রিটমেন্ট কী করবেন, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি জেনারেল মেজারমেন্ট হিসেবে প্রথম কথা হলো বা প্রথম ট্রিটমেন্ট হলে এখানে ময়শ্চারাইজার দিতে হবে, অর্থাৎ ইমোলেন্ট অথবা ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা কী করবে আপনার এই যে উপরের যে ইরিটেশনগুলো আছে সেই ইরিটেশনটাকে করবে। আর ময়শ্চারাইজার দেওয়ার একটা মেইন কারণ হলো আমাদের যে স্কিনটা ক্র্যাক করছিল, অর্থাৎ আমরা প্যাথোলজির মধ্যে একটু যাই, এই যে আমাদের যে ব্যারিয়ার ডিফেক্ট হয়েছে, ব্যারিয়ারটাকে আমার একটা কী করবে, একটা প্রোটেক্টিভ লেয়ার বা একটা ব্যারিয়ার দিবে আর কি। ময়শ্চারাইজার দিলে এই যে ব্যারিয়ারের ডিফেক্ট আছে ওই ডিফেক্টটাকে জাস্ট একটা প্রাথমিক একটা সাপোর্ট দিবে। যখন আমার ওখানে ইমোলিয়েন্টগুলো থাকবে তখন বাইরে থেকে নতুন করে আর কি করতে পারবে না, এই যে আমার যে অ্যালার্জেন অথবা ইরিটেন্ট এরা এসে আবার ভিতরে এন্ট্রি নিতে পারবে না, একটা সুদিং ইফেক্ট দিবে আর কি এখানে। এরপর আপনি কী করতে পারেন, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিবেন যদি মাইল্ড স্টেজে থাকে, অর্থাৎ অ্যাকিউট কন্ডিশনে থাকে আপনি টপিক্যালের ক্ষেত্রে লো পটেন্সি স্টেরয়েড দিবেন, ঠিক আছে। আর যদি বেশি হয়ে যায়, থিক হয়ে যায় বা ক্রনিক স্টেজে চলে যায় বা লাইকেনিফিকেশন ফর্মেশন করে ফেলে, তখন কিন্তু আপনার ওই হাই পটেন্সি স্টেরয়েড দিতে হবে। কারণ এটা যদি টপিক্যাল দিতেছেন লো পটেন্সিতে কী থাকে, ওইখানে লাইকেনিফিকেশন তৈরি করেন না, তার মানে এপিডার্মিসটা তখন থিন থাকে, তো লো পটেন্সি দিলে সেখানে এন্টার করতে পারে ঠিকঠাকভাবে, এপিডার্মিসের মধ্যে কী করতে পারবে, স্টেরয়েডে ঢুকতে পারবে। কিন্তু যখন আপনার ওখানে থিক বা আপনার ক্রনিক কন্ডিশনে থাকবে তখন কী হবে, ওইটা মোটা হয়ে যাবে, এপিডার্মিসের লেয়ারটা মোটা হয়ে যাবে, ওখানে কী হবে, ক্যারাটিনাইজেশন হয়ে মাল্টি লেয়ার তৈরি করে ফেলবে, তখন কিন্তু আপনারা ওই পটেন্সি বেশি না হলে ওই স্টেরয়েড কী করবে না, কাজ করবে না, ভিতরে এন্টার করতে পারবে না। এরপর হচ্ছে টপিক্যাল ক্যালসিনিউরিন ইনহিবিটর, এখানে দুই ধরনের গ্রুপের ওষুধ আছে, একটা হলো ট্যাক্রোগ্লিমাস আর একটা হলো পিমেক্রোগ্লিমাস। এই দুই ধরনের জিনিস আপনি দিতে পারবেন, এটা ফেসে ইউজুয়ালি ইউজ করা যায়। আপনি যদি মনে করেন যে না আমি এই যে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড আমি ফেসে ইউজ করবো না কিংবা এটা আমি দিতে চাই না, কারণ স্টেরয়েডের কারণে পরবর্তীতে স্টেরয়েড ইনডিউসড বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেটা থেকে আপনি প্রিভেন্ট হওয়ার জন্য আপনি কী করতে পারেন, এই ক্যালসিনিউরিন ইনহিবিটর দিতে পারেন, অর্থাৎ ট্যাক্রোগ্লিমাস অথবা পিমেক্রোগ্লিমাস এই জিনিসটা দিতে পারেন। এটা স্কিন ইনডিউসড মানে স্টেরয়েড ইনডিউসড যে স্কিনের অ্যাট্রোপি করে সেই জিনিসটা প্রিভেন্ট করবে, ওই সমস্যা ক্রিয়েট করবে না। এর পাশাপাশি যেহেতু চুলকানি থাকে, যেহেতু প্রোরাইটাস, অবশ্যই আপনাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে প্রোরাইটাস বা কমানোর জন্য। এখন ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, কারণ আমরা একটুকে দেখে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, স্টেফিলোকোকাস অরিয়েস। যদি আমার ইনফেকশন হয় অবশ্যই আমাকে এখানে কী করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। সিভিয়ার হয়ে গেলে আপনার এখানে বিভিন্ন রকম ইনহিবিটর থাকবে, অর্থাৎ এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনার ইমিউন সাপ্রেস করতে হবে, ঠিক আছে। এটা সিভিয়ার কন্ডিশনে গেলে আপনি এই ধরনের ওষুধ দিতে পারেন, বাট এটা ডিপেন্ডস করতেছে পেশেন্টের সিভিয়ারিটির উপরে এবং পেশেন্টের কন্ডিশনের উপরে। এখানে একটা প্যারাল দেওয়া আছে, কী কী জিনিস দেখে আপনি বুঝতে পারবেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিতে পারেন। এখন আসেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কোনো জিনিসের সংস্পর্শে আসার কারণে যদি আমার ডার্মাটাইটিস ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা দুই ধরনের হতে পারে, একটা হলো অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, তার মানে কোনো অ্যালার্জিক বা ইরিটেন্ট সাবস্টেন্সের কারণে যদি আমার কোনো অ্যালার্জিক জিনিস যেটা আমার বডিতে এসে বা অ্যালার্জিক জিনিসের সংস্পর্শে যাওয়ার কারণে যদি আমার ডার্মাটাইটিস হয় তখন সেটাকে বলে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আরেকটা হলো ইরিটেন্ট সাবস্টেন্স, হতে পারে সেটা অ্যাসিড, অ্যালকালি বা যে কোনো ধরনের কোনো বিষাক্ত জিনিসের কারণে সংস্পর্শে গেছি, যার কারণে আমার অ্যালার্জিক মানে যার কারণে আমার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হইতেছে, তখন সেটাকে বলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তার মানে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেটা অ্যালার্জির সাথে রিলেটেড, অর্থাৎ সেখানে আমার হাইপার সেন্সিটিভিটির সাথে রিলেটেড। আর ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হলো এটা হলো আমার বডির জন্য ইরিটেন্ট, ঠিক আছে। এটা ইরিটেন্ট সাবস্টেন্সের জন্য যে ডার্মাটাইটিস হবে সেটাকে বলা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। দেখেন ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কী হয়, এখানে ডিরেক্ট হয়তো বা সেটা কেমিক্যাল অথবা ফিজিক্যাল কোনো ইনজুরি করতেছে, কিন্তু অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ওটা কিন্তু আমার কোনো কেমিক্যাল বা ফিজিক্যাল সাবস্টেন্স না, যেটা আমার ইনজুরি করতেছে স্কিনটাকে। তার মানে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে স্কিনের ইনজুরি হয়, যার কারণে এখানে একটা সিমটমস থাকে, সেই সিমটমসটাকে আমরা বলি বার্নিং অথবা পেইন থাকে। এখানে বার্নিং অথবা পেইন সেন্সেশন আপনারা পাবেন। এখন এটার মেকানিজমটা কীভাবে কাজ করে, ইরিটেন্ট কন্ট্যাক্ট এক্সপোজার করবে ডিরেক্ট আমাদের যে ক্যারাটিনোসাইট, স্কিনের যে ক্যারাটিন, সেই ক্যারাটিন ওটাকে আমার কী করবে, ক্যারাটিনোসাইটকে ইনফ্লাম করে দেবে, ড্যামেজ করবে। এই যে দেখেন এখানে আবার কী করতেছে, যে আমাদের স্কিনের যে লেয়ার সেটাকে একদম ডিস্ট্রয় করে ফেলছে, তারপর ভিতরে দিকে ঢুকবে, ইনেট ইমিউনিটিকে করবে, আমার যে টি সেল আছে সেই টি সেল এটার এগেনস্টে যে একটা ইমিউন রেসপন্স দিবে, যার কারণে আমার কী হবে, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হবে, ঠিক আছে। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হবে। তো এখানে একটু এই জিনিসটা দেখেন, এই যে সাইটোকাইন রিলিজ করে, ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করবে, এই যেখানে বহু ধরনের সাইটোকাইন আছে, এই সাইটোকাইন রিলিজ করার পরে কী হবে, সেখানে আমার ইনফ্লামেশন হবে। এখন এর কিছু কজ আছে, ধরুন এই জিনিসগুলো কী করে আমার ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এরা করতে পারে, এই নামগুলো একটু মনে রাখবেন। আর হাই রিস্ক অকুপেশন কাদের ক্ষেত্রে আমার সব থেকে এই জিনিসটা বেশি হতে পারে, যারা হেলথ ওয়ার্কার বা হেলথ কেয়ার ওয়ার্কার মানে ডাক্তার, নার্স, তারপর যারা প্যাথোলজিস্ট, এই যারা হেলথ কেয়ার সিস্টেমের সাথে রিলেটেড, এদের ক্ষেত্রে কী হতে পারে আমার, এরা হাইলি রিস্ক, কারণ এরা এই জিনিসগুলো নিয়ে ধরেন অ্যাসিড, অ্যালকালি এই জিনিসগুলো নিয়ে এরা সবসময় ডিল করে থাকে। হেয়ার ড্রেসার,
তার মানে যারা চুলের বিভিন্ন রকম ডাইটাই দিয়ে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, ক্লিনারদের ক্ষেত্রে, মানে এই প্রফেশনরা খুব হাই রিস্ক জোনের মধ্যে থাকে, এদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি হতে পারে। এখন হ্যান্ডে যখন আপনার অ্যাপিয়ার করবে ক্লিনিক্যাল ফিচার কী দেখে বুঝবেন? হাতে যদি হয় তো হাতে আপনি দেখলেই প্রথমে বুঝবেন এই দেখেন ইরাইথেমা ডেভেলপ করছে, ঠিক আছে? একটু জুম করে দেখবেন এই যে স্কেল দেখতেছেন, এই যে ছোটো ছোটো সাদা সাদা যে স্কেলস চামড়া উঠেছে স্কেলস, এগুলো বার্নিং মানে বার্ন হয়ে গেলে যেমন থাকে পুড়ে যাওয়ার মতো একটা অ্যাপিয়ারেন্স পাবেন, এবং জায়গাটা কেমন থাকবে? ড্রাই, এখানে কোনো উজিং টুজিং পাবেন না, অর্থাৎ অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে এখানে কোনো উজিং পাবেন না ওই রকম। আর যদি সিভিয়ার হয়, অনেক বেশি মাত্রায় যদি ইরিটেন্টগুলো এখানে হয়, ভেসিকল ফর্মেশন করতে পারে, জায়গাটা ইরোশন হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, নেক্রোসিস হয়ে যেতে পারে, জায়গাটা পচেও যেতে পারে। এখন আসেন অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এইখানে যেহেতু আমার অ্যালার্জিক সাবস্টেন্সের সাথে রিলেটেড এবং আমার এটা বডি ওই অ্যালার্জিক সাবস্টেন্সের এগেইনস্ট একটা সেন্সিটিভিটি প্রদর্শন করে, এবং সেটা হলো টাইপ 4 ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখায়। তার মানে আপনার বডিতে যখন কোনো একটা অ্যালার্জেন বা কোনো একটা হ্যাপটেন সাবস্টেন্স ঢুকবে, আমার ল্যাঙ্গার হ্যান্সেল অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, ও যে কাকে অ্যাক্টিভেশন করবে? ও যে অ্যাক্টিভেশন করবে টি সেলকে। টি সেল যখন অ্যাক্টিভেশন হবে, টি সেল সেন্সিটাইজেশনও হবে, ওইটার এগেনস্টে ও কী করবে? মনে রাখবে, এবং টি সেল ওই জিনিসটাকে মনে রাখার পরে কী করবে? একটা মেমোরি সেল তৈরি করে রাখবে। পরবর্তীতে যখন আমার ওই অ্যালার্জিক সাবস্টেন্স আবার শরীরে অ্যাপিয়ার করবে বা এন্ট্রি করবে, ওই মেমোরি টি সেল তখন অ্যাক্টিভেশন করবে। মেমোরি সেল তখন কী করে? সাইটোকাইন রিলিজ করে। আর সাইটোকাইন রিলিজ করলে তখন একটা মারাত্মক একটা ইফেক্ট দেখবে, তখন সেটাকে আমরা বলি এক্সিমাটাস ডার্মাটাইটিস হবে এখানে, ঠিক আছে? তখন কী হবে? সিভিয়ার রিয়াকশান করবে ওরা। তার মানে প্রথম রিয়াকশানে অত বেশি সিমটমস নাও করতে পারে, কারণ এখানে দেখেন এই যে টাইপ 4 ডিলেড হাইপারসেনসিটিভিটি রিয়াকশন। তার মানে প্রাথমিক এন্ট্রিতে বা প্রথম এন্ট্রিতে কী হবে? আমার শরীর ওইটার এগেনস্টে একটা মেমোরি সেল তৈরি করে রাখবে। পরবর্তীতে যখন আবার আসবে তখন ওই মেমোরি সেল অ্যাক্টিভেটেড হবে, মেমোরি সেল তখন কী করবে? অ্যাগ্রেসিভলি আমার শরীরে সিমটমস ডেভেলপ করবে, তখন আমার ওইখানে বিভিন্ন রকম কী সমস্যা হবে? এই যে এরকম রিয়াকশান করে এরকম হতে পারে। এগুলো বিভিন্ন রকম অ্যালার্জিক সাবস্টেন্সের কারণে হয়। তো দেখেন এই যে নিকেল কন্টেনিং যে আমরা জুয়েলারিগুলো করি মানে ইউজ করি, দেখেন এই যে বেল্টের এখানে নিকেল থাকতে পারে, ওয়াচ আমরা হাতের যে ঘড়ি অথবা আমরা যে বেল্ট ইউজ করি বা বিভিন্ন রকম জুয়েলারি, এই জিনিসগুলো আমার শরীরে লেগে ঘষা লেগে কী হতে পারে? সেই জায়গায় আমার এইখানে এই অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করতে পারে। ফিমেলদের ক্ষেত্রে এই যে ব্রা স্ট্রিপ, ঠিক আছে, মানে ব্রেশিয়ারের পেছনে যে নিকেলের যে জিনিসগুলো থাকে ওইগুলো দিয়ে খোঁচা লেগে কী করতে পারে? পিঠে আপনার কী করতে পারে? অ্যালার্জিক করতে পারে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করতে পারে আর কি। আর কিছু জিনিস আছে যেমন ফ্রেগনেন্স, বিভিন্ন রকম পারফিউম, তো বিভিন্ন রকম রাবার সাবস্টেন্স, কসমেটিক্স, বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম জিনিস আসলে ট্রিগার হিসেবে কাজ করে। এই জিনিসগুলো কী করে? আমার অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করতে পারে। এখন অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে আপনি কী দেখে বুঝবেন? এই যে ছবিটা দেখতেছেন, এটা দেখে আপনার প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে একটা আর্টিকেরিয়া, অ্যাকিউট আর্টিকেরিয়া। এখন দেখে অনেকটা একই রকম মনে হয়, কারণ আর্টিকেরিয়াতে আপনার এই ইমিউন সিস্টেম কাজ করে, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। আপনার এই অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসেও একই রকম মনে হয়। দুটোর মধ্যে একটু মানে কনফিউজড হয়ে যেতে পারেন যে এটার কারণে হয় কি না, কিন্তু এটার ক্ষেত্রে আপনি শিওর মনে রাখবেন যে কোনো এক ধরনের কোনো সাবস্টেন্স অ্যালার্জিক জিনিসের সংস্পর্শে যাওয়ার কারণে এরকম হয়েছে। দেখেন প্রথমে কী হবে? ইরাইথেমা, এই জায়গাটা কী হবে? লাল হবে। এরপর দেখেন এই যে ছোটো ছোটো উঁচু হয়ে আছে, এটাকে আমরা বলি ইডিমা। এরপরে কী হবে? প্যাপুল হবে, তারপরে সেখান থেকে ভেসিকলস হয়ে সেখানে ফ্লুইড ফিল্ড হবে, ইডিমাটাস হবে, এবং এটা থেকে উজিং হবে। উজিংটা হবে অ্যাকুটের ক্ষেত্রে, তারপরে ক্রাশ ফর্মেশন হবে। আর ক্রনিকে গেলে আপনি এখানে কী পাবেন? চামড়া মোড়ে স্কেলস তৈরি হয়ে যাবে, ফিশার হয়ে যাবে, মানে জায়গাগুলো ফেটে যাবে, আর কী হবে? লাইকেনিফিকেশন হবে, একটা থিক এন্ড একটা কী হবে? ক্যারাটিন ফর্মেশন করবে, ক্যারাটিনাইজেশন হয়ে একটা থিক এন্ড একটা লেয়ার তৈরি করবে উপরের দিকে। সো ক্রনিকে এই জিনিসগুলো পাবেন। এখন এটা ডিস্ট্রিবিউশন কখন মানে কোথায় হয় কি? ডিস্ট্রিবিউশন মানে যেই এরিয়াতে আপনার কী হবে? অ্যালার্জি এক্সপোজ করবে বা যে এরিয়াটা অ্যালার্জির সংস্পর্শে আসবে সেই এরিয়াতে আমার কী হবে? এটা ডিস্ট্রিবিউশন হবে বা সেইখানে আপনি এই জিনিসগুলো পাবেন। এটার জন্য আপনি কী করতে পারেন? প্যাচ টেস্ট করতে পারেন। এখন এই প্যাচ টেস্টটা একটু কস্টলি এবং সময় সাপেক্ষ একটা পরীক্ষা, তার মানে আপনি এটা দিয়ে ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন না। এখন এই অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের ডায়াগনোসিস করতে গেলে আপনাকে প্যাচ টেস্ট করতে হবে। প্যাচ টেস্ট করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 48 ঘন্টা সময় দিতে হবে। 48 ঘন্টা কী করতে হয়? দেখেন এই যে পিঠের এরকম ছোটো ছোটো জায়গায় বিভিন্ন রকম অ্যালার্জিক সাবস্টেন্স দিয়ে এরকম মার্কিং করা থাকে। মার্কিংয়ের উপর দিয়ে এরকম একটা টেপ মেরে এই জিনিসটা লাগায় রাখা হয় পিঠে, এবং এই জিনিসটা কতক্ষণ লাগায় রাখা হয়? 48 ঘন্টা। 48 ঘন্টা লাগায় রাখার পরে কী করতে হয়? 48 ঘন্টা পরে এটা খুলতে হয়। অনেক ক্ষেত্রে 72 ঘন্টা 96 ঘন্টা পর্যন্ত আমার এটা লাগায় রাখতে হতে পারে, এটা ব্যক্তিভেদে ভ্যারি করে আর কি। দেখেন এই ছবিটা দেখেন, তো এই উপরের ছবিটার মতো দেখেন এইরকম লাগানো ছিল, পরে লাগানো উঠানোর পরে যেরকম দেখা যাচ্ছে। তো দেখেন এখানে প্রত্যেকটা এই যে সাদা সাদা বক্স দেখতেছেন, এই প্রত্যেকটা জিনিসের নিচে বিভিন্ন রকম অ্যালার্জেন্ট দিয়ে রাখা ছিল। এইটা চেক করার জন্য যে ওই ব্যক্তি কোন কোন জিনিসের প্রতি সেন্সিটিভ, এটা দেখার জন্য যখন এই জিনিসটা উঠাই ফেলা হয়েছে, দেখেন উঠানোর পরে এই জিনিসটা আপনি দেখতেছেন। তার মানে দেখেন এই উপরের এই দুইটা, তার মানে এই দুইটা লাল একটা রিয়াকশান করছে।
কিন্তু দেখেন এইটার পাশে আর একটা জিনিস ছিল, এখানে কিন্তু কোনো রিয়াকশান নাই, এখানে কোনো রিয়াকশান নাই, এই রিয়াকশানগুলো এখানে নাই। তার মানে এই জায়গাটা স্কিনটা নর্মাল আছে। তাহলে যেই লাল লাল হয়ে আছে যেই জায়গাটাতে, তার মানে এই প্রত্যেকটার জিনিসের মধ্যে আলাদা আলাদা অ্যালার্জেন দেওয়া ছিল, সবগুলোর মধ্যে সেম জিনিস না। 20টা 30টা থাকলে 30টা জায়গায় 30 রকমের অ্যালার্জেন দেওয়া ছিল। তাহলে এই যে এ নম্বর, বি নম্বর, ডি নম্বর, E1 এ, এই জিনিসগুলোতে কী আছে, তাহলে কোনো স্পেসিফিক নাম্বারিং করা আছে এবং সেই জিনিসগুলোর নাম খাতায় লিখে রাখা আছে, ডকুমেন্ট করা আছে, এবং সেটা এখন মেলানো হবে। ধরেন এ নম্বরে দেওয়া ছিল মিষ্টি কুমড়া, বি নম্বরে দেওয়া ছিল পুঁই শাক, এই ডি নম্বরে দেওয়া ছিল ইলিশ মাছ। তার মানে প্রত্যেকটা জিনিস এইখান দেওয়া ছিল, তাদের এগেনস্টে আমার বডি কীভাবে রিয়াকশান করতেছে এটা এখন বোঝা যাচ্ছে। তার মানে আমি এখন এই যে রিয়াকশান দেখে আমি বুঝবো যে এই সব খাবারের প্রতি বা এই সব জিনিসের প্রতি আমার বডি সেন্সিটিভ। তাহলে এই জিনিসগুলো সংস্পর্শে গেলে আমার শরীর রিয়াকশান দেবে, এবং সেখানে কী হবে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান শরীরে দেখা দেবে। তাহলে আমাকে ওই জিনিসগুলো থেকে কী করতে হবে, দূরে থাকতে হবে। ওই জিনিসগুলো আমি যতটা কম পারি ওই জিনিসগুলোর সাথে এক্সপোজ হওয়া লাগবে। তাহলে এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই যে জিনিসগুলো এগুলো হলো পজিটিভ প্যাচ টেস্ট, আর যেগুলোতে দেখেন কোনো রিয়াকশান নেই এগুলো হলো নেগেটিভ প্যাচ টেস্ট। ঠিক আছে, তেমন ওই জিনিস প্রতি আমার শরীর সেন্সিটিভ না। তাহলে যেইগুলো জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ সেখানে দেখেন এই যে ইডিমাটাস রেড এরকম ফর্মেশন হবে। এখন এটারও আবার গ্রেড আছে। যদি আপনার এই যেরকম থাকে, দেখেন জাস্ট একটা চামড়াই হয়েছে ডাউটফুল কন্ডিশন, আপনি এটাকে পজিটিভও না নেগেটিভ না কিছু দিতে পারবেন না। ইরিটেন্ট রিয়াকশান হলে যেরকম যে লাল লাল হয়েছে, এটা একটা ইরিটেন্ট রিয়াকশান। আপনি কখন শিওর হবেন যে এটা পুরোটাই পজিটিভ, যখন দেখবেন যে এই যে একটা ইরাইট্রেমেটাস রেডিস একটা হয়েছে, এটা যখন অনেক বেশি ইরাইট্রেমেটাস হবে তখন আপনি একটা স্ট্রং পজিটিভ মনে রাখবেন। আর যখন দেখবেন যে অনেক বেশি ইরাইট্রেমেটাস হওয়ার পরে জায়গাটা ফুলে গেছে, ভিতরে ফ্লুইড হয়ে গেছে, ব্লিস্টার ফর্মেশনের মতো হয়ে গেছে, তখন আপনি ধরে নেবেন যে এটা এক্সট্রিম পজিটিভ রিয়াকশান এখানে শো করছে। তাহলে আপনি বুঝতে পারলেন প্যাচ টেস্ট। তাহলে প্যাচ টেস্ট কাদের ক্ষেত্রে করবেন, যাদের ক্ষেত্রে এই অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের হিস্ট্রি আছে, আপনি তাদেরকে প্যাচ টেস্ট করতে বলতে পারেন। প্যাচ টেস্ট করে পেশেন্টকে এই সব বিষয়ে অবগত করতে পারেন যে আপনি এই জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ, কিংবা আপনার শরীর এই জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ, আপনি এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন বা এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। ঠিক আছে, সো প্যাচ টেস্ট যারা হাইপার সেন্সিটিভ তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার। এখানে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের একটা ডিফারেন্স আছে। তো এই জিনিসটা একটু স্ক্রিনশটে দেখে নেবেন। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এখানে ইরিটেশন হবে, আর যেটা আছে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এখানে কী হবে, অ্যালার্জি থাকবে এবং ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করবে, এখানে টি সেল ইনভলভমেন্ট থাকবে এবং প্যাচ টেস্ট করবেন। নেক্সট যে জিনিসটা আছে সেটা হলো সেভেরিক ডার্মাটাইটিস। আমরা একটু আগেই পড়ে আসছি, অর্থাৎ এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ ইনফ্যান্ট বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে হয়। আর যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় সেটা পুয়ার প্রগনোসিস হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে হলে এটা খারাপ। দেখেন এখানে কি থাকে, ক্রনিক রিল্যাপসিং ইনফ্ল্যামেটরি ডার্মাটাইটিস সিবেশাস গ্ল্যান্ড রিচ এরিয়া, যেই সব এরিয়াতে সিবেশাস গ্ল্যান্ড আছে সেই সব এরিয়াতে এটা বেশি হয়, এবং যখন হয় সেখানে ক্যারেক্টারিস্টিক ইরাইথ্রেমা থাকে। তো এই ছবিটাতে ভালো না বুঝতে পারলেও এই যে জায়গাটা দেখেন, এই যে দেখেন কপালে হয়েছে, জায়গাটা কেমন একটু লালচে, দেখেন এইখানকার নর্মাল স্কিন আর এইখানকার স্কিনের মধ্যে ডিফারেন্স আছে। এই জায়গাটা কি ইরাইথ্রেমাটাস ডেভেলপ করছে। সো এই জিনিসটা মনে রাখবেন, ইরাইথ্রেমাটাস থাকবে। আর কি থাকবে, এই যে গ্রিজি বা ইয়েলোইশ স্কেল, দেখেন এই যে ইয়েলোইশ স্কেল উঠে আছে এবং গ্রিজি, ঠিক আছে, আঠার মতো দেখতে। এটা কাদের ক্ষেত্রে, এটা যদি আমরা জানি এখানে কি হয় যে মেলাসিজিয়া ইস্ট, এই ফাঙ্গাস দিয়ে হয় এখানে, ঠিক আছে, এই ইস্ট মেলাসিজিয়া ইস্ট। তার মানে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু ফাঙ্গাস এরা আমার বডিতে সবসময় থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে। এরা আপার হ্যান্ড নিয়ে নেয় যদি আমার বডিতে বিভিন্ন সময় ইমিউনো কম্প্রোমাইজড হয়, তখন এই জিনিসগুলো কী করে, আপার হ্যান্ড নেয় এবং তারা হোস্টের মধ্যে ঢুকে এই জিনিসগুলো ডেভেলপ করে আর কি, বা এই রোগগুলো সৃষ্টি করে। তো এটাকে আমরা আসলে সরাসরি আমরা কখনো ইনফেকশন বলতে পারি না, কারণ এটা আমার নর্মাল ফ্লোরার অংশ, যেহেতু তারা এই জিনিসটা করে। সো ইটস সিম্পলি অ্যান্ড নট এ ইনফেকশন। ওকে, এই দেখেন এই যে এইচআইভি ইনফেকশন হয়েছে, অথবা কারো যদি পার্কিনসন ডিজিজ থাকে, ইমিউনোসাপ্রেশন থাকে, স্ট্রেস থাকে, তাদের ক্ষেত্রে কী হতে পারে, মেলাসিজিয়া আপার হ্যান্ড নেয়, নিয়ে ইনফেকশন করে সেপারেট ডার্মাটাইটিস করতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি ইমিউনো কম্প্রোমাইজ না, বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি একটু কমই ডেভেলপ করে। সো বাচ্চারা খুব সহজেই এই সব জিনিসের প্রতি অনেক বেশি সেন্সিটিভ থাকে আর কি। কমন সাইড কোথায়, যেমন সিবেশিয়াস যে এরিয়াগুলো আছে, যেখানে যেখানে সিবেশিয়াস গ্ল্যান্ডের পরিমাণ বেশি সেখানে সেখানে বেশি থাকবে। স্কাল্প, ফেস, এইসব জায়গায় সিবেশিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, এইসব জায়গায় এই জিনিসটা বেশি হয় আর কি। ক্লিনিক্যাল ফিচার কী দেখবেন, স্কাল্পে যদি মাথায় হয় দেখবেন ড্যান্ড্রাফ, খুশকি থাকবে, এবং জায়গাটা কী থাকবে, ইরাইথ্রেমা, লাল হয়ে থাকবে, এবং গ্রিজি স্কেল থাকবে, যে এরকম স্কেলস থাকবে গ্রিজি। আর ফেসে হলে ইরাইথ্রেমাটাস প্যাচ থাকবে, ইয়েলোইশ গ্রিজি স্কেল, ইরাইথ্রেমাটাস প্যাচ এবং ইয়েলোইশ বা গ্রিজি স্কেলস থাকবে এখানে। শব্দ সেভেরিক ডার্মাটাইটিস, যদি এটা আমাদের স্ক্যাল্পকে ইনভলভ করে তাহলে এখানে আপনি কী কী পাবেন, ড্যান্ড্রাফ পাবেন, খুশকি পাবেন, ইরাইথ্রেমা হয়ে যাবে, গ্রিজি স্কেলস পাবেন। ফেসে যদি ইনভলভ করে, তো এই যেখানে ছবি দেখতেছেন, ফেসে যদি আমার ইয়ে করে তখন আপনি ইরাইথ্রেমাটাস প্যাচ পাবেন, এবং সাথে কী পাবেন, ইয়েলোইশ এবং গ্রিজি স্কেল। গ্রিজি স্কেল আপনি সব জায়গায় পাবেন, দেখেন এখানে দেখলে আপনি যে গ্রিজি স্কেলস পাবেন। এটা যদি আপনার স্ক্যাল্পে হয় দেখেন এই যে গ্রিজি স্কেলস, ঠিক আছে, গ্রিজি স্কেলস।
সো এই জিনিসটা হলো আমার সেবোরিক ডার্মাটাইটিসের একদম ক্লিনিক্যাল একটা ফিচার্স, আপনি যেটা দেখেই বুঝতে পারবেন যে এটা একটা সেবোরিক ডার্মাটাইটিস। এখন আসেন ইনফ্যান্টাইল সেবোরিক ডার্মাটাইটিস, যেখানে আপনি বাচ্চার মাথায় দেখলেই যেরকম একটা ক্র্যাডেল ক্যাপ দেখতে পাবেন, একদম শক্ত মনে হবে একটা লেয়ার, ঠিক আছে, একটা ক্যাপ টুপির মতো থাকে আর কি, যেটাকে বলা হয় ক্র্যাডেল ক্যাপ, ঠিক আছে। এটা স্কল্প এখানে ইনভলভ করে আর কি, এটাও একটা গ্রিজি স্কেলস। হিস্টোপ্যাথোলজি করলে আপনি কী পাবেন, এই যে এখানে ছবিটা দেখতেছেন, এই ছবি জিনিসগুলো পাবেন। প্রথমে পাবেন সোরিয়াট সিফর্ম হাইপারপ্লাসিয়া। দেখেন এই জায়গাটাতে অনেক বেশি কী হয়েছে, হাইপারপ্লাসিয়া হয়ে গেছে। দেখেন এই সেলের থিকনেস অনেক বেশি, হাইপারপ্লাসিয়া হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়ে আছে বেশি। এরপর ছিল প্যারাক্যারাটোসিস। এইখানে দেখেন প্যারাক্যারাটোসিস কী হবে, এখানে এই যে ছোটো ছোটো ফাঁকা ফাঁকা হয়ে আছে, এখানে হলো প্যারাক্যারাটোসিস হবে, ঠিক আছে। এরপর আছে স্পঞ্জিওসিস, স্পঞ্জের মতো যে ফাঁকা ফাঁকা জায়গা এখানে গোল গোল, এটাকে আমরা বলি স্পঞ্জিওসিস। এরপর আছে ফলিকুলার প্লাগিং, এখানে আমার এই যে ফলিকলসের মতো প্লাগিং করবে কীভাবে, এক একটা জায়গায় যে ফলিকল ফর্মেশন করে আছে, এই যে ফলিকল ফর্মেশন করে আছে, এবং প্রচুর পরিমাণে দেখেন ডট ডট দিয়ে যেখানে কী হচ্ছে নিউট্রোফিল বা আমার যে ইনফ্ল্যামেটরি যে সাবস্টেন্সগুলো থাকে সেগুলো ইনফিল্ট্রেশন হবে, এখানে প্রচুর পরিমাণ ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেশন হবে এখানে, ঠিক আছে। আর ক্যারেক্টারিস্টিক সাইন কী পাবেন, এখানে শোল্ডার প্যারাক্যারাটোসিস পাবেন, এটা হলো একটা ক্যারেক্টারিস্টিক সাইন, ঠিক আছে। ট্রিটমেন্ট কী করবেন, যদি আমার স্ক্যাল্প ইনভলভমেন্ট হয় সেখানে আপনি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিতে পারেন, কিটোকোনাজল, সিক্লোপিরক্স, সেলেনিয়াম সালফাইড অথবা জিঙ্ক, পাইরিথিয়ন। আর যদি আমার পাশাপাশি কী দিতে পারবেন, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারেন এখানে, ঠিক আছে। যদি ইনফ্লামেশন থাকে সেহেতু টপিক্যাল কর্টিকোস্টেরয়েড অবশ্যই দিতে পারেন। ফেসে গেলে আপনি আর টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিবেন না, এখানে সবথেকে বেটার টু ইউজ ট্যাক্রোলিমাস অথবা পিপিক্লোলিমাস, এবং এখানে কি দিবেন, কিটোকোনাজল অথবা সিক্লোপিরক্স শ্যাম্পু দিবেন, ঠিক আছে। আর যদি ফেসে দেওয়া লাগে তাহলে সেখানে লো পটেন্সি টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারেন, তবে স্টেরয়েড না দিয়ে ট্যাক্রোলিমাস অথবা পিমেক্রোলিমাস এটা সাজেস্ট করবেন ফেসের ক্ষেত্রে, ঠিক আছে। এখন সেবোরিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স দেওয়া আছে, ওটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে সেবোরিক ডার্মাটাইটিসের মধ্যে কী কী ফিচার্স পাওয়া যায়, সোরিয়াসিসের মধ্যে কী কী ফিচার্স পাওয়া যায়, এই জিনিসগুলো একটু ডিফারেন্স করে নিতে পারেন। এখন আসেন আমাদের কম্প্যারিজন, অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, সবগুলোর মধ্যে একটা বেসিক মানে এখানে একটা ডিফারেন্স, একটা বক্স আছে। আমরা কি দেখতে পাই, প্রথমে হলো আমাদের যে অ্যাটোপিক ডার্মাটাইটিস সেখানে আমাদের ব্যারিয়ার ডিফেক্ট হয়, ঠিক আছে। আমাদের যে স্কিনের ব্যারিয়ারটা থাকে সেটা ডিফেক্ট হয়, সেখান থেকে আমার ইরিটেন্ট অথবা পলিউটেন্ট সাবস্টেন্স ভিতরে এন্ট্রি করে, ঠিক আছে। সেটা যখন এন্ট্রি করে সেখান থেকে আমার প্রথম সিমটমটা হয় ইচিং হওয়ার পর এইগুলো নর্মাল সাইডগুলো হয় ফ্লেক্সর, ঠিক আছে, এবং সেখানে অ্যাট্রোপি ডেভেলপ হয়, স্কিনের অ্যাট্রোপি হবে, এবং আপনি সেখানে স্টেফাইলোকক্কাস অরিয়াস এটার কলোনাইজেশন দেখতে পারবেন। এবং ট্রিটমেন্ট কী দেবেন, ইমুলেন্ট তো ফার্স্ট ট্রিটমেন্ট, তারপর আপনি টপিক্যাল স্টেরয়েড দিবেন। আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, অ্যান্টিব্যাকটেরিয়াল দিবেন। এরপরে আসেন অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অবশ্যই যেহেতু আমার টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এখানে আমার ইচিং থাকবে, এখানে আমার এক্সপোজারের একটা হিস্ট্রি থাকবে, ঠিক আছে। এই যে অ্যালার্জেন এক্সপোজার, এটার একটা হিস্ট্রি থাকবে। কী করে বুঝবেন যেটা আপনার অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেটা বুঝবেন হলো প্যাচ টেস্ট করে। এবং কী করবেন, যেই জিনিসটা আপনার অ্যালার্জি করতেছে সেটাকে অ্যাভয়েড করবেন, পাশাপাশি আপনি স্টেরয়েড দিবেন। আইসিডি অর্থাৎ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেটা আপনার ইরিটেন্ট করতেছে সেটার কারণে আপনি এই জিনিসটা বন্ধ রাখবেন। এবং এই ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে কী হবে, পেশেন্টের বার্নিং থাকবে এবং পেইনের একটা হিস্ট্রি থাকবে। এবং এক্সপোজার এরিয়া, যেই এরিয়াতে আপনার ওই ইরিটেন্টটা এসে অ্যাটাক করবে সেই জায়গাতে আমার এক্সপোজার এরিয়া বা সেইখানে আমার সাইট, ঠিক আছে। এখানে আপনি কী করবেন, এই যে ওয়েট ওয়ার্ক, মানে যারা আর কি অনেক পানির কাজ বাজ করে কিংবা কেমিক্যাল নিয়ে নাড়াচাড়া করে বেশি, বিভিন্ন কলকারখানায় যারা করে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে। তাদের ক্ষেত্রে কী বলবেন, যেই জিনিসটা ইরিটেন্ট সেই জিনিসটা অ্যাভয়েড করতে বলবেন, অথবা একটা প্রোটেকশন নিয়ে কাজ করতে বলবেন, এবং একটা ব্যারিয়ার যেটা সেটা রিপেয়ার করার জন্য, অর্থাৎ যদি স্কিনে এই বার্ন করে ফেলে অথবা কোনো জায়গায় পুড়ে যায় সেটাকে একটা প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা করবেন আর কি। আর সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে এটা মেলাসিজিয়া দিয়ে হয়, মেলাসিজিয়া এটা একটা ফাঙ্গাস। এখানে কী হবে, সিবেশাস যে গ্ল্যান্ডগুলো থাকে, সিবেশাস যে এরিয়া যেখানে সিবেশাস গ্ল্যান্ড বেশি থাকে সেখানে হবে। বাচ্চাদের ক্ষেত্রে স্ক্যাল্পে হলে ক্রেডাল ক্যাপের মতো দেখা যায়। আর এখানে অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মালি এইচআইভি বা পার্কিনসনিজম হলে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমার কী হতে পারে, এসডি ডেভেলপ করে। তো কোনো সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে যদি কোনো অ্যাডাল্ট আসে তো আপনি ধরে নিতে পারেন যে সে ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে আছে, তার ইমিউনিটিটা ভালো করে দেখবেন, কোনো অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ আছে কিনা সেটা ভালো করে চেক করবেন। এখানে কী করবেন, অ্যান্টিফাঙ্গাল দিবেন, কারণ কি মেলাসিজিয়া ওটা মারার জন্য অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। আর কী করবেন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ দিবেন। এখানে আমাদের একটা পার্ল বলতে এখানে সব কিছুর একটা কমন একটা সামারি দেওয়া আছে, এটা আপনাদের লাগবে না। ডিফারেন্সিয়াল ডায়াগনোস এটা আপনাদের লাগবে না। এখন দেখেন এটা হলো আইলিড এক্সিমা। এখন কিছু স্পেসিফিক কিছু টাইপের এক্সিমা আমরা দেখব। এখন দেখেন আইলিড এক্সিমা, এটা হলো যে চোখের এখানে দেখেন এক্সিমা হয়ে আছে, এই যে এরিয়াটা দেখেন একটা এক্সিমা। এখানে স্কেলস দেখতে পাচ্ছেন, আরও কিছু আছে, ইরাইথেমাটাস হয়ে আছে, ইচিং আছে। তার মানে এখানে কি থাকবে, ইচিং, ইরাইথেমা, ইডিমা হয়ে থাকবে, এই যে স্কেলিং থাকবে, ঠিক আছে। ওপেন বাইল্যাটারাল মানে দুই পাশে হতে পারে, ঠিক আছে।
কী কারণ হতে পারে? অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিভিন্ন কারণে এটা কি হতে পারে? আমার আইলিড এক্সিমা হতে পারে। এবং এটার কমন কারণ কি? বিভিন্ন রকম কসমেটিক্স, যেহেতু মুখে হয় তো এটা বিভিন্ন রকম জিনিসের কারণ হতে পারে, বা নেইল প্রোডাক্টের কারণ হতে পারে, ঠিক আছে? অনেক সময় চোখে বিভিন্ন রকম ড্রপ দেওয়ার কারণ হতে পারে, কন্ট্যাক্ট লেন্স পড়ার কারণে হতে পারে। সো যে কারণে এটা হতে পারে আর কি। তো কী করবেন? এখানে আপনি অ্যাভয়েড যে ট্রিগারটা আছে সেটাকে অ্যাভয়েড করবেন, ইমুলেন্ট দিবেন, এবং লো পটেন্সি কী করবেন? টপিক্যাল স্টেরয়েড দিবেন এখানে। যদি স্টেরয়েড দিতে না চান সেক্ষেত্রে বেস্ট অপশন হলো ট্যাক্রোলিমাস অথবা পিমেক্রোলিমাস। এরপরে যদি ব্রেস্ট বা নিপেল এক্সিমা হয়, এখানে যেটা দেখতেছেন এটা হলো যে ক্লিভেজ, তো এই ব্রেস্টের এই জায়গাটাতে বেশি হয় আর কি। আর একটা হতে পারে ব্রেস্টের নিপেলও হতে পারে। এখানে আমার নর্মালি যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের ক্ষেত্রে আমার কি হতে পারে? এই ব্রেস্ট এক্সিমা বা নিপেল এক্সিমাটা বেশি হয়। ক্রাকড নিপেল থেকে আমার এক্সিমাটা ডেভেলপ করে বেশি। আর বেবির মুখে যদি বিভিন্ন কারণের যদি কোনো রকম ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডিজিজ থাকে সেখান থেকেও আমার এক্সিমাটা ডেভেলপ করতে পারে খুব ইজিলি, ঠিক আছে? এখানে আপনার প্লুরাইটাস থাকবে, চুলকানি থাকবে, আর যে কারণে আপনার হচ্ছে সেটা মানে অ্যাভয়েড করতে হবে। ইমুলেন্ট দিবেন এবং কী করবেন? টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিবেন। আর এইটা থাকলে অবশ্যই আপনাকে পেজের ডিজিজ এটা চিন্তা করতে হবে। পেজের ডিজিজ করতে গেলে এখান থেকে বায়োপসি নেবেন, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করে আপনার কনফার্ম হতে হবে যে এটা পেজের ডিজিজ নাকি এক্সিমা। যদি পেজের ডিজিজ রেজাল্ট নেগেটিভ আসে তাহলে এটা এক্সিমা। কারণ দুইটাই করতে হবে, কারণ পেজের ডিজিজেও আপনার কী হবে? ওইখানে এই নিপেল এক্সিমা হবে, ওইখানে আপনার এই ইরাইটেমাটাস একটা অ্যাপিয়ার করবে, তো সেখান থেকে আপনাকে অন্য ডায়াগনোসিসেও কল্পনা করতে হতে পারে। এরপর যেটা আছে সেটা হলো হ্যান্ড এক্সিমা। হ্যান্ড এক্সিমার ক্ষেত্রে এটাকে আমরা আরেকটা নামে চিনি, যেটাকে আমরা বলি ডিসহাইড্রোটিক এক্সিমা অথবা পমফোলিক্স। তো দেখবেন এই যে আঙুলের যে এটা দেখতেছেন, এখানে ফার্স্টেই এরকম এক্সিমার মতো থাকে, অনেক সময় এখানে ফোট ফোট থাকে, ঠিক আছে? মনে হয় যে ছোটো ছোটো পানির ফোস্কার মতো আছে, ওটা গলায় ফেললে কী হয়? একটা মানে ফোস্কার মতো থাকে, ছোটো ছোটো ফোস্কার মতো, গলায় ফেললে পানি বের হয়। তো ওইটাকে আমরা বলি ডিসহাইড্রোটিক এক্সিমা অথবা পমফোলিক্স। এটার একটা নাম আমরা হ্যান্ড এক্সিমা, এটাও একটা ভ্যারাইটি। তো এখানে আমরা বিভিন্ন রকম এই যে ইরিটেন্টের কারণে হতে পারে, যারা অনেক বেশিক্ষণ ধরে পানি টানি স্পর্শ করে, ডিটারজেন্ট, কেমিক্যাল এইসব জিনিস হাতে করে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। এবং এখানে আপনার একটা সিমটম থাকবে, বার্নিং, একটা পেইন থাকবে। আর এক্ষেত্রে আপনি কী করবেন? প্যাচ টেস্ট করবেন যে সে কোনো কিছুর প্রতি অ্যালার্জিক কিনা। আর লাস্ট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ডিসকয়েড অথবা নিউমোলার এক্সিমা। এটা খুব একটা কনফিউজিং জিনিস। আপনি যদি এটা নিয়ে ডিল করতে যান আপনার মাথায় অনেকগুলো ডায়াগনোসিস আসবে, এবং এই ছবিটা দেখে আমি শিওর যদি আপনি ডার্মাটোলজিতে কিছু হলেও জানেন তা আপনার অনেক কিছু মাথায় আসতেছে। এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে যে এটা তো একটা সোরিয়াসিস। এই ছবিটা দেখে মনে হতে পারে আর এটা তো টিনিয়া, যদি এটা টিনিয়া ক্যাপিটিসের মতো লাগতেছে। তাহলে এই যে বহু রকম জিনিসপত্র দেখে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন, কারণ এটা দেখতে কয়েন শেপড, আর এই কয়েন শেপড আপনার সোরিয়াসিস হতে পারে, কয়েন শেপড আপনার টিনিয়া কর্পোরিস হতে পারে, কয়েন শেপড আপনার অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। তার মানে নিউমোলার অথবা ডিসকয়েড এক্সিমা দেখতে অনেকটা অন্যান্য এই জিনিসগুলোর মতোই, তাই এইগুলো আপনার ডিফারেন্সিয়াল। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনার মনে রাখতে হবে। তো প্রথমে আপনি এরকম কন্ডিশন আসলে অ্যান্টিফাঙ্গাল দিয়ে শুরু করবেন। যদি এটা টিনিয়া কর্পোরিস হয় তাহলে কমে যাবে, যদি না হয় তখন আপনি সোরিয়াসিস হোক আর এই ডিসকয়েড এক্সিমা হোক, দুই জায়গায় আপনি স্টেরয়েড দিতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি এটা আপনার টিনিয়া হয়, আপনি সেখানে স্টেরয়েড দিলে টিনিয়া ইনকগনিটো হয়ে যাবে, তো সেটা কিন্তু খারাপ। তার মানে আপনাকে অ্যান্টিফাঙ্গাল দিবেন, অ্যান্টিফাঙ্গাল দিলে যদি এটা সোরিয়াসিস হয় অথবা এক্সিমা হয়, সারবে না, না সারলে তখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন এই যে এটা আপনার সোরিয়াসিসও না, আপনার এক্সিমা বা টিনিয়াও না, এটা এক্সিমা। আর আপনি যদি এত সময় নিতে না চান, ডিরেক্ট আপনি স্কিন বায়োপসি করবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনি কী করতে পারেন? যদি আপনার এক্সিমা হয় তাহলে ইমুলিয়েন্ট দিবেন এবং টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিবেন। তো এই হলো আমাদের মোটামুটি এক্সিমা রিলেটেড যে ক্লাসটা বা আমাদের এক্সিমা রিলেটেড যে টপিকস, আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমরা ডিল করে থাকি, কিংবা এক্সাম ওরিয়েন্টেড বলেন, কিংবা আপনারা এক্সিমার উপরে যে এক্সামে যে জিনিসগুলো ফেস করবেন, কিংবা নর্মাল ডেইলি লাইফে চেম্বারে আপনি যেই জিনিসগুলো ফেস করবেন, সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি। আপনারা এই ক্লাসগুলো আবার একটু রিপিট দেখতে পারেন, আপনারা রিপিট দেখে নেবেন। যদি আপনার কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো জিনিস যদি না বুঝে থাকেন, অবশ্যই আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন। তো আজকের এই এক্সিমা কিংবা ডার্মাটাইটিস ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমরা দেখা হবে কোনো একটা নেক্সট ক্লাসে।